সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামের প্রথম লেকচারে। হিট অ্যান্ড মাস ট্রান্সফার কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি গুরুত্বপূর্ণ কোর্স এবং এই কোর্সের থিওরিটিক্যাল পার্ট যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টের জন্য আমরা যে বইটা ফলো করব, আমাদের এখানে সেই রেফারেন্সটা দেওয়া নেই। আমরা মূলত থিওরিটিক্যাল পার্টির জন্য হিট অ্যান্ড মাস ট্রান্সফার আর আর্কে রাজপুতের বইটা ফলো করব এবং ম্যাথমেটিক্যাল পার্টির জন্য আমরা ইনক্রোপেরা, হলম্যান অ্যান্ড ভট্টাচার্য, একই সাথে ইউনুস চ্যাঞ্জেল, এই তিনটা বই ফলো করব। তো ম্যাথমেটিক্স থেকে দেখা যায় 60 মার্কস বা 70 মার্কস এসে থাকে এবং থিওরিটিক্যাল পার্ট থেকে কখনো 70 মার্কস বা কখনো 80 মার্কস আসে। তো থিওরিটিক্যাল পার্ট যদি খুব ভালো করে পড়া থাকে তাহলে ম্যাথমেটিক্যাল পার্টগুলো না জানলেও খুব ভালো মার্কস ক্যারি করা সম্ভব। তবে যদি থিওরি পার্টের পাশাপাশি ম্যাথমেটিক্যাল পার্টটা খুব ভালোভাবে করা যায় তাহলে A+ পেতে সুবিধা হবে। এখন আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্লাসের অভাব পূরণ করা। ক্লাসে যে সকল বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করতে পারি না সময়ের অভাবে, আমরা সেগুলো ভিডিও লেকচারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের ভিডিও লেকচারের মূল উদ্দেশ্য হবে নলেজ গ্যাদার করা এবং আমাদের রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমিতে যে একাডেমিক ক্লাস হচ্ছে সেটার পারপাস হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে প্রথমত নলেজ গ্যাদার করা, দ্বিতীয়ত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়া এবং সর্বশেষ হচ্ছে নিজেকে একজন শিক্ষক হিসেবে গড়ে তোলা। 3 নম্বর লক্ষ্যটা এজন্যই বললাম যে একজন শিক্ষক হিসেবে যখন আপনি কাউকে শেখাতে যাবেন তখন কনসেপ্টগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। সো আপনি যখনই প্রস্তুতি নেবেন, নিজে প্রস্তুতি নেওয়ার সময় যদি আপনার টার্গেট থাকে যে এই জিনিসটা আমাকে অন্য কাউকে শেখাতে হবে, তখন আপনার নিজের কনসেপ্ট ক্লিয়ার করার দিকে একটা মানসিক জোর আপনি পাবেন, নিজের ভেতর থেকে একটা তাগাদা পাবেন। কেমন? তো সেজন্য আমরা প্রথম লক্ষ্য হচ্ছে নলেজ গ্যাদার করা। আমরা নলেজের দিকে, নলেজ বিল্ড আপের দিকে, হিট অ্যান্ড মাস ট্রান্সফার সম্পর্কে নলেজ বিল্ড আপের দিকেই নজর দেব। সো প্রথম লেকচার হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক কনসেপ্টস। বেসিক্যালি হিট অ্যান্ড মাস ট্রান্সফার কি আমরা যদি বলি, হিট অ্যান্ড মাস ট্রান্সফার ইজ এ বেসিক সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য রেট অফ ট্রান্সফার অফ থার্মাল এনার্জি। সো হিট অ্যান্ড মাস ট্রান্সফার হচ্ছে একটা বেসিক সায়েন্স যেটা রেট অফ ট্রান্সফার অফ থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি ট্রান্সফারের হার নিয়ে কাজ করে যে বিজ্ঞান, সেটাকে আমরা বলছি হিট অ্যান্ড মাস ট্রান্সফার। এখন এই হিট অ্যান্ড মাস ট্রান্সফারের অ্যাপ্লিকেশন কোথায়? আমাদের A.M.I পরীক্ষা অনেক সময় আসে মেনশন সাম ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অফ হিট অ্যান্ড মাস ট্রান্সফার। আর যে কোনো কোর্স সম্পর্কে আপনি যখন পড়ছেন, হিট অ্যান্ড মাস ট্রান্সফার পড়ছেন, কিন্তু কেন পড়ছেন, কোথায় এটার অ্যাপ্লিকেশন সেটা জানাটা খুব জরুরি। তো হিট অ্যান্ড মাস ট্রান্সফারের ব্রড অ্যাপ্লিকেশন আছে বায়োলজিক্যাল সিস্টেম থেকে শুরু করে কমন হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিংগুলা, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইলেকট্রনিক ডিভাইস এবং ফুড প্রসেসিং। এমন কোনো জায়গা নেই যেখানে হিট অ্যান্ড মাস ট্রান্সফারের অ্যাপ্লিকেশন নেই। এজন্য বলা হচ্ছে হিট অ্যান্ড মাস ট্রান্সফার হ্যাজ এ ব্রড অ্যাপ্লিকেশন area ranging from biological systems to common household appliances, residential or commercial buildings, industrial processes, electronic devices and food processing. So যারা যে সকল স্টুডেন্ট হিট অ্যান্ড মাস ট্রান্সফার স্টাডি করছে তাদের একটা অ্যাডিকুয়েট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ক্যালকুলাসের ওপরে। আমরা আমাদের A.M.I কোর্সের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়েছি বা শিখেছি, ইন্টিগ্রাল ক্যালকুলাস শিখে এসেছি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখে এসেছি। সো একজন হিট অ্যান্ড মাস ট্রান্সফার স্টুডেন্টের অবশ্যই একটা সাউন্ড নলেজ থাকতে হবে ক্যালকুলাসের ওপরে এবং ফিজিক্সের ওপরে। তো আমরা ফিজিক্সে মূলত থার্মোডাইনামিক্স পার্ট পড়েছি। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স নামে একটা অংশ ছিল আমাদের ফিজিক্স কোর্সে A.M.I-তে। সো যখন থার্মোডাইনামিক্স সম্পর্কে কনসেপ্ট থাকবে, আমরা ফ্লুইড মেকানিক্স পড়েছি এবং ম্যাথমেটিক্সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে শিখে এসেছি। তো এই থার্মোডাইনামিক্সে কনসেপ্ট থাকা, ফ্লুইড মেকানিক্স সম্পর্কে ধারণা থাকা এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে ধারণা থাকা হিট ট্রান্সফার কোর্সের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল
তো যদিও এই কনসেপ্টগুলো আমরা ফিজিক্সে শিখে এসেছি, ম্যাথমেটিক্সে শিখে এসেছি, বাট তারপরেও আমাদের হিট অ্যান্ড মাস ট্রান্সফার কোর্সে সেগুলো নিয়ে কিছুটা ইন্ট্রোডিউস করা হবে। তো আমাদের এই কোর্সটার মূল উদ্দেশ্যটা কি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন মূলত এই কোর্সটা সফটওয়্যার বা জুনিয়র লেভেলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়ানো হয়ে থাকে, অর্থাৎ থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার লেভেলে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে মূলত এই কোর্সগুলো পড়ানো হয়ে থাকে। তো আমাদের এই কোর্স পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হিট ট্রান্সফারের বেসিক প্রিন্সিপালগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং এক্সাম্পলগুলো স্টুডেন্টদেরকে জানতে হবে যে কোথায় কোথায় হিট অ্যান্ড মাস ট্রান্সফার অ্যাপ্লিকেশন আছে এবং সেখানে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে কীভাবে হিট ট্রান্সফার প্রয়োগ করা হয়ে থাকে এবং to develop an intuitive understanding of heat transfer by emphasizing the physics and physical arguments. তো আমাদের অবজেক্টিভের মধ্যে প্রথম অবজেক্টিভ হচ্ছে টু কভার দ্য বেসিক প্রিন্সিপালস অফ হিট ট্রান্সফার বেসিক প্রিন্সিপাল কভার করা, টু প্রেজেন্ট এ ওয়েলথ অফ রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং examples to give students a feel for how heat transfer is applied in engineering practice. And third objective is to develop an intuitive understanding of heat transfer by emphasizing the physics and physical arguments. So আমরা আমাদের হিট অ্যান্ড মাস ট্রান্সফারে কীভাবে শিখব, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমাদের যে পড়াশোনার পদ্ধতিটা সেটা কীরকম হবে, আমাদের মানে মেইন পড়াশোনার প্যাটার্নটা কীরকম হবে। আমাদের প্রথম কাজ হবে অধ্যায়গুলোর সম্পর্কে বেসিক কনসেপ্ট গ্যাদার করা। অ্যাজ এ স্টুডেন্ট আপনার কাজ হবে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো প্রথমত ক্লিয়ার করে নেওয়া, যেমন ডেফিনেশন, পার্থক্য বা ছোট ছোট সূত্রগুলো। এর পরের ধাপে আসবে ইন্টারমিডিয়েট লেভেলের কোয়েশ্চেনগুলো, যেমন ছোট ছোট ইকুয়েশন ডেরিভেশন বা একটার সাথে আরেকটার সূত্রের সম্পর্ক বা সূত্রগুলোর প্রতিপাদন। এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডভান্স লেভেল, সেখানে হবে বিভিন্ন বড় বড় সমীকরণ প্রতিপাদন করা, ডেরিভেশন অফ ইকুয়েশনস ফ্রম ডিফারেন্ট লস। বিভিন্ন সূত্র থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে সমীকরণ প্রস্তুত করব। তো এটা ছিল আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ এবং সেখানে আমরা সেই সব সূত্রগুলো প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো সলভ করব। তো এই 3 লেভেলের পড়াশোনার জন্য আমরা সময় নিব, প্রতিটা স্টেজের জন্য আমরা সময় নিব 25 দিন করে আমরা সময় নিব এবং প্রথম 25 দিন হবে নলেজ গ্যাদার করা এবং বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা, যাতে আমাদের এমআই পরীক্ষার জন্য 30 থেকে 40 মার্ক এনশিওর করা যায়। সেকেন্ড ফেজে 25 দিন ব্যয় করব 30 থেকে 40 মার্ক গ্যাদার করার জন্য এবং থার্ড ফেজে বা অ্যাডভান্স লেভেলে আমরা 30 থেকে 40 মার্ক গ্যাদার করার জন্য প্রস্তুতি নিব। তারপরেও যদি আমাদের হাতে সময় থাকে তাহলে লাস্ট 20 মার্কের জন্য আমরা প্রস্তুতি নিব। আমাদের এমআই পরীক্ষায় টোটাল 140 মার্ক প্রশ্ন হয়ে থাকে। সো প্রথম স্টেজে আমরা 40 মার্ক গ্যাদার করব, সেকেন্ড স্টেজে 40, থার্ড স্টেজে 40, যদি সময় থাকে তাহলে বাড়তে আবার 20 মার্ক, অর্থাৎ A+ কনফার্ম করা। তো আমাদের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক কনসেপ্টস আমরা আলোচনা করব। বেসিক্যালি আমরা ধীরে ধীরে যাব। আমাদের এখানে অবজেক্টিভগুলো উল্লেখ করা হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং হাউ থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার আর রিলেটেড টু ইচ আদার। থার্মোডাইনামিক্স এবং হিট ট্রান্সফারের মধ্যে সম্পর্ক কী সেটা আমাদের জানা বা সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। এরপর বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের শক্তির বিভিন্ন রূপ আছে, তার মধ্যে থার্মাল এনার্জি একরকম। সো থার্মাল এনার্জির সাথে শক্তির যে আরও অন্যান্য রূপ আছে, আদার ফর্মস অফ এনার্জি, থার্মাল এনার্জির সাথে আদার ফর্মস অফ এনার্জির ডিস্টিংশনটা কী, এবং হিট ট্রান্সফার ফ্রম আদার ফর্মস অফ এনার্জি ট্রান্সফার, বিভিন্ন ধরনের এনার্জি ট্রান্সফার আছে, তার সাথে হিট ট্রান্সফারের পার্থক্য কোথায় সেটা নিয়ে আমরা জানবো। পারফর্ম জেনারেল এনার্জি ব্যালেন্সেস এজ ওয়েল অ্যাজ সারফেস এনার্জি ব্যালেন্স। জেনারেল যে আমরা বলি যে শক্তি অবিনশ্বর, এটার কোনো সৃষ্টি বাধা অংশ নেই, এটা শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র, এবং এই যে রূপান্তরটা সেটা কিন্তু ওভারঅল একটা এনার্জি ব্যালেন্স তৈরি হচ্ছে। সো সারফেস এনার্জি ব্যালেন্সের সাথে সাথে জেনারেল এনার্জি ব্যালেন্স আমরা পারফর্ম করবো। আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক মেকানিজমস অফ হিট ট্রান্সফারের বেসিক মেকানিজমগুলো সম্পর্কে আমরা জানবো, যেগুলো হচ্ছে যে কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন।
এছাড়াও আমাদের হিট কন্ডাকশনের জন্য যে সূত্র আছে ফোরিয়ার্স ল, আমাদের কনভেকশনের জন্য আছে নিউটনস ল অফ কুলিং, এবং রেডিয়েশনের আছে স্টিফেন বোলটজম্যান ল অফ রেডিয়েশন। এই সকল বেসিক জিনিসগুলো নিয়ে আমরা জানবো। দ্যাট মিনস আমরা বলছি হিট ট্রান্সফারের বেসিক মেকানিজম হচ্ছে তিনটা: কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। আমরা যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে হিট অ্যান্ড মাস ট্রান্সফার, আমরা আসলে শিখবো কিভাবে কী পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়ে থাকে সেগুলো নিয়ে, এবং একই সাথে জানবো কী পদ্ধতিতে মাস ট্রান্সফার হয়ে থাকে। আমরা পরবর্তী ধারাবাহিক লেকচারগুলোতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো হিট ট্রান্সফার বা মাস ট্রান্সফার, আমরা বলছিলাম হিট ট্রান্সফারের বেসিক প্রিন্সিপালগুলো কী সম্পর্কে আমরা বলেছিলাম। হিট ট্রান্সফারের এখানে বলা হচ্ছে যে হিট ট্রান্সফারের তিনটা পদ্ধতি: কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। অর্থাৎ হিট ট্রান্সফারের বেসিক মেকানিজম তিনটি: কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। সো কন্ডাকশনের জন্য যে সূত্রটা আছে ফোরিয়ার্স ল অফ হিট কন্ডাকশন, কনভেকশনের জন্য যেটা আছে নিউটনস ল অফ কুলিং, এবং রেডিয়েশনের জন্য আছে স্টিফেন বোলটজম্যানস ল অফ রেডিয়েশন। সো এইগুলো নিয়ে আমরা শিখবো হিট ট্রান্সফার পার্টে। বাট একই সাথে মাস ট্রান্সফারের বিভিন্ন পদ্ধতি আছে। মাস ট্রান্সফার হতে পারে ডিফিউশন, কনভেকশন এবং চেঞ্জ অফ ফেজ, অর্থাৎ ফেজ পরিবর্তনের মাধ্যমে। সো ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে মাস ট্রান্সফার হতে পারে, কনভেকশন বা পরিচলনের মাধ্যমে হতে পারে, এবং চেঞ্জ অফ ফেজ বা ফেজ পরিবর্তনের মাধ্যমে মাস ট্রান্সফার হতে পারে। সো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরের অবজেক্টিভ হচ্ছে আইডেন্টিফাই দ্য মেকানিজমস অফ হিট ট্রান্সফার দ্যাট অকার সিমালটেনিয়াসলি ইন প্র্যাকটিস। আমাদের রিয়েল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে কী ধরনের হিট ট্রান্সফার মেকানিজম হচ্ছে সেটা আইডেন্টিফাই করা, এবং হিট লসের সাথে কী পরিমাণ আমাদের অর্থ লস হচ্ছে সেটা খুঁজে বের করা এবং সেটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ডেভেলপ অ্যান অ্যাওয়ারনেস অফ কস্ট অ্যাসোসিয়েটেড উইথ হিট লস। হিট লসের সাথে কী পরিমাণ আমাদের ওয়েস্ট হচ্ছে কস্ট সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করা। সলভ ভেরিয়াস হিট ট্রান্সফার প্রবলেমস এনকাউন্টার্ড ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে যে বিভিন্ন ধরনের হিট ট্রান্সফার প্রবলেম আছে সেগুলো সলভ করা। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বেসিক কনসেপ্টগুলোতে, যেগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনার সুযোগ খুবই কম পেয়ে থাকি। সো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম ধাপ হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার। সো আমরা কথা বলবো হিট বলতে কি বোঝায়, থার্মোডাইনামিক্স কী জিনিস, হিট ট্রান্সফার। সো থার্মোডাইনামিক্স এবং হিট ট্রান্সফার আমরা জানি যে একটা cold can drink left in a room warms up and a warm can drink left in a refrigerator cools down। অর্থাৎ একটা ক্যান যখন আমরা একটা ড্রিঙ্কের বোতল যখন বা ড্রিঙ্কের ক্যান যখন কোল্ড ড্রিঙ্কসের ক্যান যখন আমরা একটা রুমে রাখি ফ্রিজ থেকে বের করে, তখন সেটা গরম হয়ে যায়। আবার একটা গরম ড্রিঙ্কের ক্যান আমরা যদি ফ্রিজের মধ্যে রাখি তাহলে সেটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এটা কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ার্ম মিডিয়াম টু দ্য কোল্ড ওয়ান। ওয়ার্ম মিডিয়াম থেকে কোল্ডে এনার্জি ট্রান্সফার হচ্ছে। যেমন আমরা যখন একটা ক্যান্ড ড্রিঙ্ক যখন রেফ্রিজারেটর থেকে বের করে রুমে রাখছি, তখন ক্যান বা ড্রিঙ্কের ক্যানের যে টেম্পারেচার সেটা কম সারাউন্ডিং রুমের টেম্পারেচারের তুলনায়। তো সেক্ষেত্রে কী হচ্ছে, রুম থেকে সেই তাপটা আমাদের ক্যানে গিয়ে জমা হচ্ছে, ফলে ক্যানের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে সেখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ার্মড মিডিয়াম টু কোল্ড ওয়ান। ওকে, এই যে এনার্জি ট্রান্সফার সেটা সবসময় কোন দিকে হয় বলা হচ্ছে এনার্জি ট্রান্সফার ইজ অলওয়েজ ফ্রম দ্য হায়ার টেম্পারেচার মিডিয়াম টু দ্য লোয়ার টেম্পারেচার ওয়ান। অর্থাৎ এনার্জি ট্রান্সফারটা অলওয়েজ হবে হায়ার টেম্পারেচার মিডিয়াম থেকে লোয়ার টেম্পারেচার ওয়ানে, এবং এনার্জি ট্রান্সফার থেমে যাবে যখন টু মিডিয়ামস রিচ দ্য সেম টেম্পারেচার, যখন দুইটা মিডিয়াম একই টেম্পারেচারে চলে আসবে। সো এই যে ট্রান্সফার হচ্ছে, আমরা বলছিলাম যে হিট ট্রান্সফার হচ্ছে। সো হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। সো আমরা প্রথম ডেফিনিশনে আমরা এখানে বলছি যে হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার। একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে ট্রান্সফার হচ্ছে। দ্যাট মিনস ওই সারাউন্ডিং রুম থেকে ক্যানের মধ্যে গেল, ড্রিঙ্কের ক্যানের মধ্যে গেল। দ্যাট মিনস ক্যান একটা সিস্টেম, রুম একটা সিস্টেম। সো একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাচ্ছে কেন? অ্যাজ এ রেজাল্ট অফ টেম্পারেচার ডিফারেন্স। তাপমাত্রার পার্থক্যের কারণে তাপটা শক্তি হিসেবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হয়। এই ধারণাটা থাকা আমাদের হিট অ্যান্ড মাস ট্রান্সফারে খুবই জরুরি। আমরা বলছি হিট অ্যান্ড মাস ট্রান্সফার। হিট ট্রান্সফার হচ্ছে, মাস ট্রান্সফার হচ্ছে। কখন হিট ট্রান্সফার হচ্ছে, কখন মাস ট্রান্সফার হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ।
হিট ট্রান্সফার হয় টেম্পারেচার ডিফারেন্সের কারণে এবং মাস ট্রান্সফার হয় কনসেন্ট্রেশন ডিফারেন্সের কারণে। আমরা কনসিকুয়েন্ট লেকচারগুলোতে সেসব বিষয়গুলো নিয়ে আরও ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে আসছে যে থার্মোডাইনামিক্স নিয়ে। আমরা থার্মোডাইনামিক্স কী জিনিস, ওকে, আর তাহলে আমরা বলছি হিট কী জিনিস, আর থার্মোডাইনামিক্স কী জিনিস, আর হিট ট্রান্সফার কী জিনিস। সো হিট সম্পর্কে আমরা জানলাম হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি বা দ্য ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার অ্যাজ এ রেজাল্ট অফ টেম্পারেচার ডিফারেন্স। থার্মোডাইনামিক্স কি? থার্মোডাইনামিক্স ইজ কনসার্নড উইথ দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার অ্যাজ এ সিস্টেম আন্ডারগোজ এ প্রসেস ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট টু অ্যানাদার। অর্থাৎ যখন আমরা থার্মোডাইনামিক্সের কথা বলি, থার্মোডাইনামিক্সটা হচ্ছে যে যখন কী পরিমাণ এনার্জি, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, কী পরিমাণ অ্যামাউন্টের, অর্থাৎ কী অ্যামাউন্টের হিট ট্রান্সফার হচ্ছে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে, সেটা নিয়ে থার্মোডাইনামিক্স আলোচনা করা হয়ে থাকে। এবং সেখানে বলা হচ্ছে যে আন্ডারগোজ এ প্রসেস ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট টু অ্যানাদার, অর্থাৎ একটা সাম্যাবস্থা থেকে আরেকটা সাম্যাবস্থায় যখন যাচ্ছে তখন কোন প্রসেসে যাচ্ছে। আমরা থার্মোডাইনামিক্সে যখন ফিজিক্সে পড়েছি বিভিন্ন ধরনের প্রসেস সম্পর্কে পড়েছিলাম, আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোবেরিক প্রসেস, পলিট্রপিক প্রসেস, এই যে বিভিন্ন ধরনের প্রসেসগুলো, এগুলো নিয়ে মূলত থার্মোডাইনামিক্সের আলোচনার বিষয়। তার মানে থার্মোডাইনামিক্সে হচ্ছে অ্যামাউন্ট অফ হিট নিয়ে ডিল করে বা হিট ট্রান্সফার নিয়ে ডিল করে, অ্যামাউন্ট নিয়ে। আর হিট ট্রান্সফার যেটা, যে রেটস অফ সাচ এনার্জি ট্রান্সফার, যে এনার্জিটা ট্রান্সফার হওয়ার হারটা কত, অর্থাৎ রেট নিয়ে করে। আর থার্মোডাইনামিক্স হচ্ছে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার নিয়ে কাজ করে। হিট ট্রান্সফারের আরেকটা আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েশন অফ টেম্পারেচার, টেম্পারেচারের ভেরিয়েশনটা কেমন হচ্ছে সে সকল বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এরপরে বলা হচ্ছে যে দ্য ট্রান্সফার অফ এনার্জি অ্যাজ হিট, হিট হিসেবে যে এনার্জি ট্রান্সফার হয় সেটা অলওয়েজ ফ্রম হায়ার টেম্পারেচার মিডিয়াম টু দ্য লোয়ার টেম্পারেচার ওয়ান। এটা তো আমরা অলরেডি বলেছি এটা নিয়ে। হিট ট্রান্সফার স্টপস when the two medium reach the same temperature, যখন দুইটা মিডিয়ামই একই টেম্পারেচারে অর্থাৎ একই তাপমাত্রায় আসবে তখন তাপের আদান প্রদানটা থেমে যাবে। আচ্ছা, হিট ক্যান বি ট্রান্সফার্ড ইন 3 ডিফারেন্ট মোড, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, যেটা আমরা সকলেই জানি। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা থার্মো বটল আছে। এই থার্মো বটলটা থেকে আমরা থার্মো বটল যেটা আমাকে বলি ফ্লাস্ক, কেমন? তো উই আর নর্মালি ইন্টারেস্টেড ইন হাউ লং ইট টেক্স ফর দ্য হট কফি ইন এ থার্মো বটল টু কুল টু এ সার্টেন টেম্পারেচার ক্যানট বি ডিটারমাইন্ড ফ্রম এ থার্মোডাইনামিক অ্যানালাইসিস অ্যালন হিট ফ্লোস ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার। যেমন আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে আমরা একটা থার্মো ফ্লাস্ক দেখতে পাচ্ছি বা থার্মো বটল দেখতে পাচ্ছি, যেখানে আমরা হট কফি রেখেছি, বাইরে ইনসুলেশন রয়েছে যার মধ্য দিয়ে তাপটা বাইরে পরিবেশে মুক্ত হতে পারছে না। কিন্তু আমরা দেখছি যে আমরা যদি থার্মো ফ্লাস্কের মধ্যে রাখি কোনো হট কফি, একদিন পরে বা 24 আওয়ার্স পরে ভেতরের হট কফিটার উষ্ণতা কিন্তু অনেক কমে যায়। দ্যাট মিনস সেখান থেকে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে, সামান্য পরিমাণ। তবে ইনসুলেশনটা যদি খুব ভালো হয় তাহলে সেই পরিমাণটা বা সেই সময়টা অনেক বেশি হয়, অর্থাৎ হট কফিটা হট থাকার সময়টা অনেক বেশি। দ্যাট মিনস হিট এনার্জিটা খুব কম পরিমাণ বের হচ্ছে। সো প্রপারলি যদি ইনসুলেটেড হয়, 100% এফিশিয়েন্ট ইনসুলেশন হয়, তাহলে দেখা যাচ্ছে ভেতরে যেভাবে রাখা হবে হট কফিটা ঠিক সেই পরিমাণ হটই থাকবে। নর্মালি যদি সেই হট কফিটা আমরা একটা 70 ডিগ্রি সেলসিয়াসের হট কফি যদি আমরা মগে ঢালি, তাহলে কি হচ্ছে, হিটটা ট্রান্সফার হচ্ছে, কারণ বাইরের এনভায়রনমেন্ট আছে 20 ডিগ্রিতে, কিন্তু আমাদের কফির মগে আছে 70 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানকার তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাদের চারপাশে হয়তো আপনি পড়তে পড়তে কফি, অথবা আমার এখন যে লেকচারটা দেখছেন ভিডিও লেকচার ল্যাপটপে অন করে আপনি টেবিলে কফির মগ নিয়ে বসে গেলেন, বাট আপনার কফির মগের মধ্যে যে হট কফি আছে সেটা টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াস, বাট আপনার চারপাশের যে এনভায়রনমেন্ট বা রুমের তাপমাত্রা সেটা হয়তো এখন শীতকালে 20 ডিগ্রি সেলসিয়াস, বা রাত 12টা যদি হয় তাহলে দেখা যাবে সেটা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। সো 70 ডিগ্রি সেলসিয়াস যেহেতু মগের মধ্যে হট কফি টেম্পারেচার which is greater than the surrounding room temperature which is at 10 degrees Celsius, so obviously there is a transfer of heat as a form of energy from mug to surrounding room বা surrounding environment which is at 10 degrees Celsius. আমরা জানি যে হিট ফ্লো হয় কোন দিকে, ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার, যেদিকে টেম্পারেচারটা কম থাকে ডিক্রিজিং টেম্পারেচার যেদিকে কম সেই দিকে ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার।
সো আমরা সবসময় বলবো যে তাপ আদান প্রদান হয়, তাপের গতি কোন দিকে হয়, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে। এরপরে আসছে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমআই পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যে হিট ট্রান্সফার বা হিট অ্যান্ড মাস ট্রান্সফারের অ্যাপ্লিকেশন এরিয়াগুলো কোথায় কোথায়। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি আমরা হিট ট্রান্সফারের অ্যাপ্লিকেশন এরিয়া নিয়ে যদি কথা বলতে চাই, এটা আমাদের এমআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরে আসুক বা নাই আসুক। হিট ট্রান্সফার ইজ কমনলি এনকাউন্টার্ড ইন ইঞ্জিনিয়ারিং সিস্টেমস and other aspects of life, and one does not need to go very far to see some application areas of transfer, just like first images, human body. আমরা হিট ট্রান্সফার কমনলি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সিস্টেমসগুলোতে এনকাউন্টার করে থাকি, যেটা আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমস দেখছি, হিটিং সিস্টেমস দেখছি, রেফ্রিজারেশন সিস্টেমস, পাওয়ার প্ল্যান্ট, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা সিস্টেম। সো এই সকল ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলোতে কিন্তু আমরা হিট ট্রান্সফার খুব কমনলি এনকাউন্টার করে থাকি, এবং আমরা লাইফের বিভিন্ন অ্যাসপেক্টে সেটা পেয়ে থাকি। যেমন হিউম্যান বডি ইজ কনস্ট্যান্টলি রিজেক্টিং হিট টু ইটস সারাউন্ডিংস। আমাদের যে হিউম্যান বডি সেটা কিন্তু প্রতিনিয়তই হিটটাকে রিজেক্ট করতেছে টু ইটস সারাউন্ডিংস, এটা সারাউন্ডিংয়ে, এবং হিউম্যান কমফোর্ট ইজ ক্লোজলি টাইড টু দ্য রেট অফ দিস হিট রিজেকশন। এবং আমরা জানি যে আমাদের হিউম্যান বডিটা প্রতিনিয়ত তাদের শরীর থেকে তাপটাকে পরিবেশে মুক্ত করছে, এবং এই কনস্ট্যান্ট এই হিট রিমুভালটা হচ্ছে আমাদের শরীর থেকে। এখন কি পরিমাণ হিট রিমুভাল হচ্ছে, ঠিকমতো হিট রিমুভ হতে পারছে কিনা, তার উপরেই কিন্তু আমাদের কমফোর্টেবিলিটিটা নির্ভর করে, আরামদায়ক অবস্থাটা নির্ভর করে। যেমন যখন আমরা প্রচণ্ড ঘর্মাক্ত হয়ে যাই, তখন আমাদের গেঞ্জি ঘামে ভিজে যায়। দ্যাট মিনস ঘামে ভিজে যাওয়ার পরে শরীর থেকে কিন্তু আর বাড়তি ঘাম খুব সহজে বের হতে পারে না বিধায়, বা হিট সহজে নির্গত হতে পারে না বিধায় আমাদের তখন অস্বস্তি লাগে, এবং আমরা গেঞ্জিটা কিন্তু খুলে ফেলি এবং তখন কমফর্ট ফিল করি। দ্যাট মিনস আমাদের শরীর থেকে হিট বের হওয়ার সুযোগটা চলে আসছে, এবং খুব বেশি পরিমাণ হিট মুক্ত হতে পারবে, কারণ গেঞ্জি দিয়ে যখন আটকানো ছিল, গেঞ্জি একটা নির্দিষ্ট পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারবে। ঘাম আকারে যে তাপটা শরীর বের করে দিচ্ছে, সেই ঘামটা শুষিয়ে ঘামে চুপচুপে হয়ে গেছে গেঞ্জি, তাহলে তখন আর গেঞ্জিটা কিন্তু আর কোনো হিট সে নিতে পারবে না শরীর থেকে। সো এই জন্য আমরা যখনই গেঞ্জিটা খুলে ফেলি, তখন আমাদের শরীর কী করতেছে, তার ভেতরের হিটটাকে রিজেক্ট করছে টু ইটস সারাউন্ডিংস, বাইরের পরিবেশের সাথে। এবং আমাদের যে সারাউন্ডিং পৃথিবী, আমাদের খেলার মাঠ, পুরোটাই কিন্তু অনেক বেশি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারবে আমাদের শরীর থেকে। এই জন্য আমরা যখন গেঞ্জি খুলে ফেলি, বাইরের পরিবেশে আমাদের শরীরটাকে উন্মুক্ত করে দিই, আমাদের হিউম্যান বডিটা অনেক বেশি হিট রিজেক্ট করতে পারে এবং কমফোর্টেবল ফিল করে। সো কী পরিমাণ হারে অর্থাৎ হিট রিজেক্ট হচ্ছে, সেটার সাথে কিন্তু আমাদের হিউম্যান কমফর্টটা ক্লোজলি টাইড। সো আমরা এই হিট ট্রান্সফার রেটটাকে কন্ট্রোল করার জন্য আমরা আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু ক্লথ চুজ করে থাকি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি আসি আমাদের বিভিন্ন অর্ডিনারি হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সগুলোর কথা চিন্তা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিট ট্রান্সফার নীতিগুলো সেখানে অ্যাপ্লাই করা হয়ে থাকে। যেমন আমরা যদি ইলেকট্রিক বা গ্যাস রেঞ্জ হিটিং এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম, রেফ্রিজারেটর বা ফ্রিজার আমরা যদি চিন্তা করতে থাকি, বা ওয়াটার হিটারের কথা চিন্তা করি, বা আয়রন, এমনকি আপনি এখন যে কম্পিউটারে আমার লেকচার দেখছেন সেই কম্পিউটারের কথা যদি চিন্তা করেন, বা আমাদের টেলিভিশন বা আমাদের ডিভিডি প্লেয়ার, যে কোনো হোম অ্যাপ্লায়েন্সগুলোই কিন্তু হিট ট্রান্সফারের প্রিন্সিপালগুলো সেখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো আমাদের অন্যান্য ডিভাইসের কথা যদি আমরা বলতে চাই, আমাদের চিত্রে সেগুলো আছে কি না, না সেরকম নাই। আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা যদি কারের, আমাদের মাইক্রো বা প্রাইভেট কারের যে রেডিয়েটরগুলো আছে, হিট ট্রান্সফার সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কার রেডিয়েটরগুলো, সোলার কালেক্টর আছে, বা পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কম্পোনেন্টস, বা আরও ব্রডলি যদি চিন্তা করি আমাদের স্পেস ক্রাফট যেগুলো আছে, সেখানেও কিন্তু হিট ট্রান্সফারের একটা ব্যাপক অ্যাপ্লিকেশন রয়েছে। সো এমআই পরীক্ষা যদি আসে, এই লিস্টগুলোই আপনাকে খাতায় লিখতে হবে, যে হিউম্যান বডি, এয়ার কন্ডিশনিং সিস্টেম, হিটিং সিস্টেম, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, পাওয়ার প্ল্যান্ট, রেফ্রিজারেশন সিস্টেমস, স্পেস ক্রাফট, ভেরিয়াস কম্পোনেন্টস অফ পাওয়ার প্ল্যান্ট, কার রেডিয়েটর, সোলার কালেক্টর, কম্পিউটার, টেলিভিশন, ডিভিডি প্লেয়ার, রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াটার হিটার, এইসব সব হোম অ্যাপ্লায়েন্স
গুলোতে হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন রয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কথা বলবো না। একজন শিক্ষার্থী হিসেবে হয়তো আপনি রিডিংটা পড়ে নিতে পারেন কখন থেকে হিট অ্যান্ড মাস ট্রান্সফার খুবই গুরুত্বপূর্ণ হলো, সেই সকল বিষয়গুলো নিয়ে আমাদের এখানে হিস্টোরিক্যালি আলোচনা করা হয়েছে। সো কিছু জিনিস আমরা দেখব, তারপরেও একটা হচ্ছে ক্যালোরিক থিওরি, কাইনেটিক থিওরি, হিট, এগুলো দেখে নেবেন। আমরা আলোচনা করা হয়েছে এখানে জেমস প্রেসকট জুল, আমরা জুলের বিভিন্ন জুল থমসন ইফেক্ট, মূলত আমাদের যে ভ্যাপর কম্প্রেশন, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমের উপরে যার একটা খুব গুরুত্বপূর্ণ ইফেক্ট আছে, জুল থমসন ইফেক্ট, এটা আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা, এমআই স্টুডেন্টদেরকে সেকশন বিতে অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্সে সেটা পড়তে হবে, তো সেগুলো নিয়ে সেখানে কথা হবে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং হিট ট্রান্সফার। সো ইঞ্জিনিয়ারিং হিট ট্রান্সফার, আমাদের যে সকল ইঞ্জিনিয়ারিং হিট ট্রান্সফার আর ইকুইপমেন্ট আছে, যেমন হিট এক্সচেঞ্জার, বয়লার, কন্ডেন্সার, রেডিয়েটর, হিটার, ফার্নেস, রেফ্রিজারেটর বা সোলার কালেক্টর, এগুলো কিন্তু সবগুলোই এই সকল ইকুইপমেন্টগুলো কিন্তু হিট ট্রান্সফার অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কিন্তু এই সকল হিট ট্রান্সফার ইকুইপমেন্টগুলো ডিজাইন করা হয়েছে। সো হিট ট্রান্সফার প্রবলেম আমরা যেগুলো প্র্যাকটিস, আমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে আমরা এনকাউন্টার করে থাকি, সেগুলোকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রেটিং প্রবলেম আর একটা হচ্ছে সাইজিং প্রবলেম। ওকে, অর্থাৎ আমাদের রিয়েল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে যে সকল হিট ট্রান্সফার প্রবলেমগুলো এনকাউন্টার করে থাকি, সেগুলোকে আমরা দুইটা গ্রুপে বিভক্ত করছি, রেটিং গ্রুপ এবং সাইজিং গ্রুপে। রেটিং প্রবলেমগুলো হচ্ছে deals with the determination of heat transfer rate for an existing system at a specified temperature difference. একটা নির্দিষ্ট টেম্পারেচার ডিফারেন্সে একটা এক্সিস্টিং সিস্টেমের জন্য হিট ট্রান্সফার রেট ডিটারমাইন করা হচ্ছে রেটিং প্রবলেম। দ্যাট মিনস সেখানে হিট ট্রান্সফার রেটটা রেটিং করবে বা হিট ট্রান্সফার রেটটা নির্ধারণ করবে। আর সাইজিংটা হচ্ছে যে সিস্টেমের সাইজটা কত বড় হবে ইন অর্ডার টু ট্রান্সফার হিট অ্যাট এ স্পেসিফাইড রেট। একটা নির্দিষ্ট সাইজের একটা নির্দিষ্ট টেম্পারেচার ডিফারেন্সের জন্য হিট ট্রান্সফার রেটটা কত হবে সেটা নির্ধারণ করা হচ্ছে রেটিং প্রবলেম। আর সাইজিং প্রবলেম হচ্ছে একটা নির্দিষ্ট রেটের হিট ট্রান্সফার করার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার ডিফারেন্সে সাইজটা কত হবে সিস্টেমের, সেটা হচ্ছে সাইজিং প্রবলেম। যেমন আমরা যদি রেফ্রিজারেটরের কথা চিন্তা করি, তাহলে সেখানে একটা নির্দিষ্ট বড় হিট ট্রান্সফারের জন্য আমাদের রেফ্রিজারেটরটার সাইজটা কী পরিমাণ হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ খুব বড় রেফ্রিজারেটর হলে সেটা আমাদের রুমের অনেক বেশি জায়গা দখল করবে। সো রেটিং প্রবলেম হচ্ছে যে কী পরিমাণ একটা নির্দিষ্ট স্পেসিফাইড টেম্পারেচার ডিফারেন্স একটা এক্সিস্টিং সিস্টেমের জন্য হিট ট্রান্সফার রেটটা নির্ধারণ করা হচ্ছে রেটিং প্রবলেম, এবং সাইজিং প্রবলেম হচ্ছে সিস্টেমটার সাইজ নির্ধারণ করা একটা নির্দিষ্ট রেটের জন্য এবং টেম্পারেচার ডিফারেন্সের জন্য। সো আমরা একটা ইঞ্জিনিয়ারিং ডিভাইস বা ইঞ্জিনিয়ারিং প্রসেসকে আমরা এক্সপেরিমেন্টালি বা অ্যানালিটিক্যালি স্টাডি করতে পারি। এক্সপেরিমেন্টালি আমরা যেটা করে থাকি, টেস্টিং করি এবং সেটার মেজারমেন্ট নিয়ে থাকি। তো এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচের সুবিধাটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল ফিজিক্যাল সিস্টেম নিয়ে কাজ করে থাকি এবং ডিজায়ার্ড কোয়ান্টিটিটা আমরা পরিমাপের সাহায্যে ডিটারমাইন করে থাকি, অর্থাৎ মেজারমেন্টের সাহায্যে ডিটারমাইন করে থাকি উইদিন দ্য লিমিটস অফ এক্সপেরিমেন্টাল এরর। ওকে, সো এই এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচটা বেটার, যে সেটা আমরা অ্যাকচুয়াল ফিজিক্যাল সিস্টেম নিয়ে কাজ করতেছি এবং ডিজায়ার্ড কোয়ান্টিটিটা আমরা সরাসরি পরিমাপের মাধ্যমে নির্ধারণ করে থাকি। বাট এই ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে, অসুবিধাটা হলো যেটা বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এবং কখনো কখনো এটা আসলে ইমপ্র্যাকটিক্যাল হয়ে দাঁড়ায়। আর অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ আমরা বলতে পারি। সো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচের সুবিধাটা হচ্ছে যেটা খুব দ্রুত করা যায় এবং এটা বেশ কম ব্যয় সাপেক্ষ। বাট এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ আমরা যেহেতু রিয়েল বা অ্যাকচুয়াল ফিজিক্যাল সিস্টেম নিয়ে অ্যানালাইসিস করি, সো সেখানে আমরা যে মানটাই পাই না কেন সেটা অ্যাকুরেট। বাট অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আমরা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেহেতু করতেছি, সেখানে অ্যাকুরেসি অফ দ্য অ্যাজাম্পশনস, আমরা যেটা অ্যাজিউম করে নিয়েছি, ধরে নিয়েছি যে সকল বিষয়বস্তুগুলো, সেগুলোর অ্যাকুরেসির উপরে কিন্তু আমাদের রেজাল্টের অ্যাকুরেসিটা নির্ভর করছে। সো অ্যাকুরেসি অফ দ্য অ্যাজাম্পশনস, অ্যাপ্রক্সিমেশন এবং আইডিয়ালাইজেশনস যেগুলো আমরা অ্যানালাইসিসে ব্যবহার করেছি, সেগুলোর শুদ্ধতার উপরে আমাদের রেজাল্টের শুদ্ধতা নির্ভর করছে। সো এর পরের ধাপে আলোচনা আসছে মডেলিং। ইঞ্জিনিয়ারিংয়ে মডেলিংটা কীরকম? মডেলিংটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্র্যাকটিক্যাল প্রবলেমকে আমরা কীভাবে, ফিজিক্যাল প্রবলেমকে আমরা কীভাবে ম্যাথমেটিক্যাল মডেলিং করে থাকি। মডেলিং ইজ এ পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং টুল দ্যাট প্রোভাইডস গ্রেট ইনসাইট অ্যান্ড সিম্পলিসিটি অ্যাট দ্য এক্সপেন্স অফ সাম অ্যাকুরেসি। অর্থাৎ মডেলিং সম্পর্কে আমরা বলছি যে মডেলিং এমন একটা পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং টুল যেটা প্রোভাইড করে গ্রেট ইনসাইট অ্যান্ড সিম্পলিসিটি অ্যাট দ্য এক্সপেন্স অফ সাম অ্যাকুরেসি। অর্থাৎ
আমরা বেসিক্যালি যখন একটা ওভেনের যদি আমরা মডেলিং করি, ওভেন যদি মডেলিং করে থাকি তাহলে দেখা যাচ্ছে ওভেনে আমরা আইডিয়াল হিসেবে ওয়াটার ব্যবহার করে 175 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, বাট সেখানে আমরা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমরা আলু সিদ্ধ করতেছি পটেটো নিয়ে। সো অ্যাকচুয়ালি আমরা পটেটো নিয়ে কাজ করব, বাট আমরা ওয়াটার নিয়ে কাজ করে অ্যানালাইসিসটা দিচ্ছি, সেখানে কিছুটা অ্যাকুরেসির একটা পার্থক্য থাকবে। তো মডেলিংটা হচ্ছে যে আমরা রিয়েল যে অবজেক্ট নিয়ে কাজ হবে সেটার পরিবর্তে অনুরূপ একটা অবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। কীরকম, যে আমরা ফিজিক্যাল যে কোনো ঘটনা নিয়ে বা ফিজিক্যাল যে কোনো ডিভাইস তৈরি করার আগে আমরা তার একটা মডেল তৈরি করি এবং পরবর্তীতে সেই মডেলের অ্যাকুরেসি বা মডেলের বিভিন্ন মেজারমেন্ট সম্পূর্ণ করার পরে আমরা অ্যাকচুয়াল সিস্টেম দাঁড় করাই, যেটাকে আমরা বলি প্রোটোটাইপ। এটা নিয়ে আমরা ডিমেনশনাল অ্যান্ড মডেল অ্যানালাইসিসে আমরা 6টা অধ্যায় পড়বো। আমরা ফ্লুইড মেকানিক্সে এই সংক্রান্ত একটা অধ্যায় পড়ে এসেছিলাম। তো একটা ফিজিক্যাল প্রবলেমকে আমরা কীভাবে ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করি সেটা এখানে ধাপে দেখানো হয়েছে, যে একটা ফিজিক্যাল প্রবলেমকে আমরা তার ভেরিয়েবলগুলো প্রথমে চিহ্নিত করি। আমরা কিন্তু ফ্লুইড মেকানিক্সে বা আমরা হিট অ্যান্ড মাস ট্রান্সফার শিখবো। প্রথমে একটা ফিজিক্যাল প্রবলেমের আমরা ভেরিয়েবলগুলো চিহ্নিত করি এবং সেই ভেরিয়েবলগুলোর সাথে সম্পর্কিত কিছু অ্যাজাম্পশন এবং অ্যাপ্রক্সিমেশন ধরে নিয়ে থাকি এবং কিছু ফিজিক্যাল ল বা সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করি। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার পরে আমরা বিভিন্ন ধরনের সলিউশন টেকনিক অ্যাপ্লাই করে থাকি এবং বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করি। অর্থাৎ একটা ফিজিক্যাল প্রবলেম আমরা হাতে পাবো, যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেটার ভেরিয়েবলগুলো চিহ্নিত করব এবং কিছু অ্যাজাম্পশন এবং অ্যাপ্রক্সিমেশন ধরে নিব, তারপর সূত্রগুলো অ্যাপ্লাই করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হলে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন টেকনিক আমরা শিখেছিলাম, সেই টেকনিক অ্যাপ্লাই করবো সেগুলোর মধ্যে কোনো একটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট। তারপর বিভিন্ন ধরনের বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করব। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং অফ ফিজিক্যাল প্রবলেম। যদি পরীক্ষায় আসে যে write the diagram for mathematical model of physical problems বা how do you mathematically model a physical problem, কিভাবে তুমি একটা ফিজিক্যাল প্রবলেমকে ম্যাথমেটিক্যালি মডেল করবে, এই চিত্রটা ড্র করে দেখাতে হবে। আচ্ছা, আমরা বলছি যে তাপ এক ধরনের ফর্ম অফ এনার্জি, বাট এনার্জি আমরা বলছি যে এনার্জি ক্যান এক্সিস্ট ইন নিউমেরাস ফর্মস, যেমন থার্মাল, মেকানিক্যাল, কাইনেটিক, পটেনশিয়াল, ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, কেমিক্যাল, নিউক্লিয়ার। এই বিভিন্ন ফর্ম্যাটে আমাদের এনার্জি ক্যান এক্সিস্ট ইন দিস নিউমেরাস ফর্মস। অনেক ফর্মে এনার্জি থাকতে পারে। হিট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি, বাট এনার্জি আমরা বলছি যে শক্তির অনেক রূপ আছে। তার মধ্যে এখানে আমরা অনেকগুলো এনলিস্ট করেছি, থার্মাল, মেকানিক্যাল, অর্থাৎ থার্মাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, কেমিক্যাল এবং নিউক্লিয়ার এনার্জি। সো এই এনার্জিগুলোর যোগফলকে আমরা বলছি টোটাল এনার্জি, যেটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, বা ইউনিট মাস বেসিসে আমরা ছোট হাতের বা স্মল ই দিয়ে প্রকাশ করি। ওকে, এখন মাইক্রোস্কোপিক ফর্ম এবং ম্যাক্রোস্কোপিক ফর্ম এই দুইটা টার্মস নিয়ে আমরা কথা বলবো। সো এই সাম অফ অল মাইক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি ইজ কল্ড ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম। ওকে, আচ্ছা, এরপরে আমরা থার্মাল এনার্জি বলতে কি বোঝাই, থার্মাল এনার্জি এবং হিটের মধ্যে পার্থক্য কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্মাল এনার্জি জানতে গেলে আমরা আগে দেখব আরও কিছু টার্মসগুলো যেগুলো আমাদের এখানে লাগবে। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি হচ্ছে আমরা বলছি যে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির সমষ্টি। আর সেন্সিবল হিট বলতে কি বোঝায়, মলিকিউলার কাইনেটিক এনার্জিকে আমরা বলছি সেন্সিবল হিট। আর লেটেন্ট হিটটা হচ্ছে যে একটা সিস্টেমের যে ফেজ, সেই ফেজের সাথে সম্পর্কিত যে ইন্টারনাল এনার্জি সেটা হচ্ছে লেটেন্ট হিট। এবং কেমিক্যাল এনার্জি বা বন্ড এনার্জি সেটা হচ্ছে যে মলিকিউলের মধ্যে যে অ্যাটমিক বন্ড আছে সেই বন্ডের সাথে সম্পর্কিত যে ইন্টারনাল এনার্জি সেটাই হচ্ছে কেমিক্যাল এনার্জি বা বন্ড এনার্জি। এবং নিউক্লিয়ার এনার্জি হচ্ছে যে একটা অ্যাটমের যে নিউক্লিয়াসের মধ্যে উইথ দ্য বন্ডস উইদিন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডের সাথে যে সম্পর্কিত ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার এনার্জি। অর্থাৎ ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝায়, ইন্টারনাল এনার্জি ইজ দ্য সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, আর মলিকিউলের যে কাইনেটিক এনার্জি সেটাকে আমরা বলছি সেন্সিবল হিট। ল্যাটেন্ট হিট হচ্ছে
একটা সিস্টেমের ফেজের সাথে সম্পর্কিত যে ইন্টারনাল এনার্জি সেটাকে বলছি লেটেন্ট হিট। এবং একটা মলিকিউলের যে অ্যাটমিক বন্ড আছে, পারমাণবিক যে বন্ড আছে অ্যাটম সমূহের মধ্যে, অর্থাৎ পরমাণু সমূহের মধ্যে যে বন্ড আছে, পারমাণবিক বন্ধন, মলিকিউলের মধ্যে যে অ্যাটমিক বন্ড আছে, একটা মলিকিউলের মধ্যে অর্থাৎ অণুর মধ্যে পরমাণু থাকে, এই পরমাণু সমূহের মধ্যে কিন্তু পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক থাকে, যেটাকে আমরা বলি বন্ড। সো এই অ্যাটমিক বন্ডগুলোর সাথে সম্পর্কিত যে ইন্টারনাল এনার্জি সেটাকে আমরা বলছি বন্ড এনার্জি বা কেমিক্যাল এনার্জি। এবং নিউক্লিয়ার এনার্জি হচ্ছে যে একটা অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে তার সাথে সম্পর্কিত বা তার মধ্যে যে বন্ড আছে সেই বন্ডগুলোর সাথে সম্পর্কিত ইন্টারনাল এনার্জি। সো ইন্টারনাল এনার্জি এবং এনথালপি সম্পর্কে আমাদের কিছু কথা। আমরা ইন্টারনাল এনার্জিকে আমরা প্রকাশ করছি ইউ দিয়ে এবং এনথালপিকে এইচ দিয়ে। সো ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা নন ফ্লোয়িং ফ্লুইডের যে মাইক্রোস্কোপিক এনার্জি সেটাকে রিপ্রেজেন্ট করে ইন্টারনাল এনার্জি দিয়ে। যেমন আমরা এখানে নিচের চিত্রে দেখতে পাচ্ছি একটা স্টেশনারি ফ্লুইড, স্থির ফ্লুইড কোনো একটা পাত্রে রাখা আছে, তাহলে তার ইন্টারনাল এনার্জি বা সিম্পলি এনার্জি হচ্ছে ইউ, দ্যাট মিনস নন ফ্লোয়িং ফ্লুইড। আচ্ছা, এখন আমরা এর পরের ধাপে দেখতে পাচ্ছি এনথালপি, যেটা এনথালপি এইচ। এনথালপি হচ্ছে মাইক্রোস্কোপিক এনার্জি অফ এ ফ্লোয়িং ফ্লুইড। একটা পাইপের মধ্য দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে। সো একটা হচ্ছে যে মুভিং ফ্লুইড আর একটা হচ্ছে স্টেশনারি ফ্লুইড। সো স্টেশনারি ফ্লুইডের যে মাইক্রোস্কোপিক এনার্জি সেটাকে আমরা প্রকাশ করি এনার্জি বা ইন্টারনাল এনার্জি ইউ দিয়ে, এবং ফ্লোয়িং ফ্লুইডের যে মাইক্রোস্কোপিক এনার্জি সেটাকে আমরা বলছি এনথালপি এইচ। সো enthalpy H represents the microscopic energy of a flowing fluid, but internal energy U represents the microscopic energy of a non-flowing fluid. So in the analysis of systems that involve fluid flow, we frequently encounter the combination of properties U and PV. এবং সেটাকে আমরা কিভাবে লিখি, আমরা যেটা এনথালপি এইচ সমান আমরা এভাবে লিখি ইউ প্লাস পিভি, অর্থাৎ যেটা হচ্ছে যে ইউ এবং পিভি। আমরা নর্মালি ইন দ্য অ্যানালাইসিস অফ সিস্টেমস দ্যাট ইনভলভ ফ্লুইড ফ্লো উই ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার দ্য কম্বিনেশন অফ প্রপার্টিস ইউ অ্যান্ড পিভি। আমরা যেটা করি এই কম্বিনেশনটাকে আমরা বলছি এনথালপি এইচ, যেখানে এই যে এটা দিয়ে প্রকাশ করছি ফ্লোয়িং ফ্লুইডের, কারণ সেখানে বেগ থাকে এবং স্টেশনারি ফ্লুইডের যে ইন্টারনাল এনার্জি ইউ থাকে। ওকে, তাহলে এখানে এনার্জিটা দুই প্রকার হচ্ছে। ওকে, সো এই জন্য এই কম্বিনেশনটাকে আমরা বলছি এনথালপি এইচ এবং এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। ওকে, আচ্ছা, এই পিভি হচ্ছে ফ্লো এনার্জি। পিভি রিপ্রেজেন্টস দ্য ফ্লো এনার্জি অফ দ্য ফ্লুইড, যেটাকে আমরা বলি অলসো কল্ড ফ্লো ওয়ার্ক। ওকে, তো এই ফ্লো ওয়ার্ক বা এই ফ্লো এনার্জিটা কেন প্রয়োজন, ফ্লো এনার্জি বলতে কি বোঝাই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লো এনার্জিটা হচ্ছে দ্য এনার্জি নিডেড টু পুশ এ ফ্লুইড অ্যান্ড টু মেনটেন ফ্লো, অর্থাৎ ফ্লো মেনটেন করার জন্য এবং একটা ফ্লুইডকে পুশ করার জন্য যে এনার্জি প্রয়োজন সেই এনার্জিটাকে আমরা বলছি ফ্লো এনার্জি অফ দ্য ফ্লুইড বা ফ্লো ওয়ার্ক। যেমন এই ফ্লুইডটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, সো পাইপের মধ্যে এই ফ্লুইডটাকে পুশ করার জন্য এবং ফ্লুইডের পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো হওয়ার জন্য যে এনার্জি প্রয়োজন সেটাকে আমরা বলছি ফ্লো এনার্জি। এবং ফ্লো এনার্জি এবং ইন্টারনাল এনার্জির যোগফলকে আমরা বলছি এনথালপি বা এইচ। দ্যাট মিনস এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, যেখানে পিভিটা হচ্ছে ফ্লো এনার্জি এবং ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বা স্থির অবস্থায় যে শক্তি। আচ্ছা, এরপরে স্পেসিফিক হিট, গ্যাসের স্পেসিফিক হিট, লিকুইডের স্পেসিফিক হিট এবং সলিডের স্পেসিফিক হিট, এগুলো যেহেতু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। স্পেসিফিক হিট বলতে কি বোঝায়, স্পেসিফিক হিট আমরা যদি বলতে চাই, স্পেসিফিক হিট হচ্ছে দ্য এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ এ ইউনিট মাস অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি। অর্থাৎ স্পেসিফিক হিট হচ্ছে ইউনিট মাস অফ এ সাবস্টেন্স, অর্থাৎ একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট। অর্থাৎ ইউনিট মাস অফ এ সাবস্টেন্স, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা টেম্পারেচার রেইজ করা কতখানি বাড়ানো হবে, বাই 1 ডিগ্রি। ওকে, অর্থাৎ একক ভরের কোনো বস্তু, একক ভর মানে হতে পারে 1 কেজি ভর, 1
কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা বাড়াতে 1 ডিগ্রি বাড়াতে যেটা হবে সেটা হচ্ছে তার স্পেসিফিক হিট। যেমন এখানে আমরা ভর হচ্ছে 1 কেজি, টেম্পারেচার ডিফারেন্স মানে টেম্পারেচার যা ছিল তার থেকে 1 ডিগ্রি বাড়ানো হচ্ছে, যে আগে ছিল হয়তো 274, এখন হলো 275। তাহলে এই 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তাহলে আমার কি পরিমাণ এনার্জি প্রয়োজন সেটা হচ্ছে স্পেসিফিক হিট। তার মানে স্পেসিফিক হিট 5 কিলো জুল পার কেজি পার কেলভিন, মানে কি যে আমার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 1 ডিগ্রি কেলভিন টেম্পারেচার বাড়াতে আমার 5 কিলো জুল এনার্জি প্রয়োজন। তাহলে এটার স্পেসিফিক হিট মূলত 5 কিলো জুল। আচ্ছা, তার মানে স্পেসিফিক হিট ইজ দ্য এনার্জি required to raise the temperature of a unit mass of a substance by 1 degree in a specific way. So a specific heat of a substance changes with temperature. তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে একটা বস্তুর স্পেসিফিক হিটও পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে 300 থেকে 301, এটা 1000 থেকে এটা 1001 কেলভিন। সো 300 থেকে 301 বাতাস এয়ার, সেটার স্পেসিফিক হিট হচ্ছে 0.718 কিলোজুল, আর এটা 1000 থেকে 1001 কেলভিন, সেটা হচ্ছে 0.855 কিলোজুল। সো এখানে তাপমাত্রাটা ছিল 300 কেলভিন, এখানে তাপমাত্রা 1000 কেলভিন। সো এখানে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিনই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা, এখানেও 1 ডিগ্রি কেলভিনই বৃদ্ধি পেয়েছে, বাট এখানে স্পেসিফিক হিট 0.718, এখানে 0.855। দ্যাট মিনস যদি তাপমাত্রা আলাদা হয়, এখানে তাপমাত্রা 300 কেলভিন, এখানে তাপমাত্রা 1000 কেলভিন। সো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর স্পেসিফিক হিটও পরিবর্তন হয়। একই এয়ার, একক ভর আছে, বাট টেম্পারেচার আলাদা, স্পেসিফিক হিটও আলাদা। সো স্পেসিফিক হিট ইজ রিলেটেড টু দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে স্পেসিফিক হিটও পরিবর্তিত হতে পারে। ওকে, সো আমরা স্পেসিফিক হিট দুই ভাগে বিভক্ত করছি, যে দুই ধরনের স্পেসিফিক হিট রয়েছে। একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা বলি সিভি, এবং স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অর্থাৎ স্পেসিফিক হিটকে আমরা সি দিয়ে প্রকাশ করি, কনস্ট্যান্ট ভলিউম হলে সেটাকে সাবস্ক্রিপ্ট হিসেবে ভি লিখি, এবং স্পেসিফিক হিট যদি কনস্ট্যান্ট প্রেশারে হয় তাহলে আমরা সি পি লিখে থাকি। সো এই দুই ধরনের টু কাইন্ডস অফ স্পেসিফিক হিটস আমরা বলছি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার সিপি। সো স্পেসিফিক হিট মূলত দুইটা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টির উপরে নির্ভর করে থাকে, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেশার। আচ্ছা, লো প্রেশারে সকল রিয়েল গ্যাসগুলোই আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে এবং তাদের স্পেসিফিক হিটটা শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে। এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ পরবর্তী বিভিন্ন আলোচনায় বা বিভিন্ন ব্যাখ্যাগুলোতে কিন্তু এই বেসিক কনসেপ্টগুলোই কাজে লাগবে। যে যদি একটা গ্যাসের প্রেশারটা খুবই কম হয়, লো প্রেশার হয়, তাহলে অ্যাট লো প্রেশারস অল রিয়েল গ্যাসেস অ্যাপ্রোচ আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, অর্থাৎ সকল রিয়েল গ্যাসই আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে এবং তাদের স্পেসিফিক হিট শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 কিলো জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস সমান 1 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস সমান 1 কিলো জুল পার কেজি পার কেলভিন, 1 জুল পার গ্রাম পার কেলভিন, সবগুলোই কিন্তু ইকুইভ্যালেন্ট, এটা মনে রাখতে হবে। এরপরে আসছে অর্থাৎ এরপরে আসছে যেটা ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি এবং ডিএইচ ইকুয়াল টু সিপি ডিটি, অর্থাৎ ইন্টারনাল এনার্জি। আমরা এখানে বলছি ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। সো ডিফারেন্সিয়াল চেঞ্জেস ইন দ্য ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা প্রকাশ করছি ডিইউ দিয়ে, যে ইন্টারনাল এনার্জিতে যে ডিফারেন্সিয়াল চেঞ্জ সেটা এবং এনথালপির যে ডিফারেন্সিয়াল চেঞ্জ ডিএইচ একটা আইডিয়াল গ্যাসের, সেটাকে আমরা স্পেসিফিক হিটের সাহায্যে প্রকাশ করতে পারি। সিভি স্পেসিফিক হিট উইথ কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেশার, অর্থাৎ আইডিয়াল গ্যাসের যে ইন্টারনাল এনার্জি এবং এনথালপির যে ডিফারেন্সিয়াল চেঞ্জ সেগুলোকে আমরা
ইন টার্মস অফ স্পেসিফিক হিটস, স্পেসিফিক হিটের সাহায্যে প্রকাশ করতে পারি, অর্থাৎ ডিইউ ইকুয়াল টু সিভিডিটি এবং ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি। এরপরে আসছে যে যদি আমরা finite changes in the internal energy and enthalpy of ideal gas during a process can be expressed approximately by using a specific heat values at the average temperature. সেটা কীরকম আমরা এখানে দেখাচ্ছি যে ডেল ইউ, স্মল ডেল ইউ, অর্থাৎ এই ডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল চেঞ্জ। এখানে বলছে ফাইনাইট চেঞ্জ, একটা নির্দিষ্ট পরিমাপের চেঞ্জ হয়েছে ইন্টারনাল এনার্জিতে, ফাইনাইট চেঞ্জ। যদি আমরা ফাইনাইট চেঞ্জ বের করতে চাই, একটা সুনির্দিষ্ট পরিবর্তন ইন্টারনাল এনার্জিতে কতখানি পরিবর্তন হয়েছে, এনথালপিতে কতখানি পরিবর্তন হয়েছে, সেটা আমরা কীভাবে বের করতে পারি, বলা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট এভারেজ টেম্পারেচার। এখানে আমরা ব্যবহার করছিলাম সিভি, এখানে আমরা বলছি সিভি এভারেজ, অর্থাৎ এভারেজ টেম্পারেচারে কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিটটা কত। এখানে এভারেজ টেম্পারেচারে আমাদের কনস্ট্যান্ট প্রেশারে যে স্পেসিফিক সেটা, অর্থাৎ ডেল্টা ইউ ইকুয়াল টু সিভি এভারেজ সিভি ডেলটি অ্যাট এভারেজ টেম্পারেচার, ডেল্টা এইচ ইকুয়াল টু সিপি ডেলটি অ্যাট এভারেজ টেম্পারেচার। অর্থাৎ ফাইনাইট চেঞ্জেস ইন দ্য ইন্টারনাল এনার্জি অ্যান্ড এনথালপি, ইন্টারনাল এনার্জির যে ফাইনাইট চেঞ্জ বা এনথালপির যে ফাইনাইট চেঞ্জ, আপনার আইডিয়াল গ্যাস, একটা আইডিয়াল গ্যাসের এনথালপি বা ইন্টারনাল এনার্জিতে যে ফাইনাইট চেঞ্জ হচ্ছে ডিউরিং এ প্রসেস, একটা প্রসেসের সময়, সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাপ্রক্সিমেটলি বাই ইউজিং এ স্পেসিফিক হিট ভ্যালুস ইন দ্য এভারেজ টেম্পারেচার। সেটা কীভাবে, এইভাবে প্রকাশ করা হয়েছে। যদি আমরা সেটাকে ডেল ইউ দিয়ে প্রকাশ করতে চাই টোটাল এনার্জি, তাহলে সেটা কীরকম হচ্ছে, জাস্ট তার সাথে এমটা গুণ হবে। এই এমটা হচ্ছে বেসিক্যালি সিস্টেমের ভর, মাস অফ দ্য সিস্টেম। ওকে, সো ডেল ইউ ইকুয়াল টু সিভি ডেলটি অ্যাট এভারেজ টেম্পারেচার, ডেল্টা এইচ ইকুয়াল টু সিপি ডেলটি অ্যাট এভারেজ টেম্পারেচার। এককটা হচ্ছে জুল পার গ্রাম। ওকে, আর ডেল ইউটা কীরকম হবে, জাস্ট তার সাথে এম, ছোট হাতের এম গুণ হবে, এম ডিনোটস দ্য মাস অফ দ্য সিস্টেম। তাহলে এখানে ডেল এইচ হচ্ছে ছোট হাতের এম, সিপি ডেলটি অ্যাট এভারেজ টেম্পারেচার। সো এখানে এমটা হচ্ছে মাস অফ দ্য সিস্টেম, সো এটার একক হবে জুল। আচ্ছা, এরপরে আসছে যে ইনকম্প্রেসিবল সাবস্টেন্স বলতে কি বোঝায়। ইনকম্প্রেসিবল মানে অসংকোচনশীল বস্তু, যার স্পেসিফিক ভলিউম বা ডেন্সিটি পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলছি ইনকম্প্রেসিবল সাবস্টেন্স। অর্থাৎ আপনি তাপমাত্রায় পরিবর্তন আনলেন বা প্রেশারে পরিবর্তন আনলেন, তারপরেও যদি কোনো বস্তুর স্পেসিফিক ভলিউম বা ডেন্সিটি, আপেক্ষিক আয়তন বা ঘনত্ব যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুকে আমরা ইনকম্প্রেসিবল সাবস্টেন্স বলে থাকি। এবং ইনকম্প্রেসিবল সাবস্টেন্সের ক্ষেত্রে সিভি এবং সিপি, অর্থাৎ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এবং স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার একই হয়ে থাকে, এবং সেজন্য আমরা সেখানে সিভি বা সিপি আলাদাভাবে না লিখে শুধুমাত্র সি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, ইনকম্প্রেসিবল সাবস্টেন্স হচ্ছে এমন এক ধরনের সাবস্টেন্স হুজ স্পেসিফিক ভলিউম অর ডেন্সিটি ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার অর প্রেশার। ওকে, কনস্ট্যান্ট ভলিউম এবং কনস্ট্যান্ট প্রেশার স্পেসিফিক হিটস, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট বা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা সিভি দিয়ে প্রকাশ করি, এবং স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যেটাকে আমরা সিপি দিয়ে প্রকাশ করি, আর আইডেন্টিক্যাল ফর ইনকম্প্রেসিবল সাবস্টেন্স। ইনকম্প্রেসিবল সাবস্টেন্সের ক্ষেত্রে সিপি এবং সিভির মান একই রকম হয়, এবং সেজন্য এটাকে শুধুমাত্র সি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমাদের এই ডেলিউয়ের সমীকরণ এম সিভি এভারেজ ডেলটি না লিখে আমরা শুধুভাবে লিখি এম সি ডেলটি অ্যাট এভারেজ টেম্পারেচার, অর্থাৎ এখানে আর ভি লেখা হয় না বা এখানে পি লেখা হয় না, শুধু সি লেখা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসছে এনার্জি ট্রান্সফার। আমরা বলেছিলাম যে এনার্জি ক্যান বি ট্রান্সফার টু আর ফ্রম এ গিভেন মাস, একটা নির্দিষ্ট ভরে কোনো পদার্থ বা বস্তু থেকে হিট এনার্জিটা ট্রান্সফার হতে পারে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে হিট ট্রান্সফার এবং ওয়ার্ক হিসেবে, অর্থাৎ কাজ হিসেবে, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি, এবং হিট ট্রান্সফার যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করে থাকি। এনার্জি ইন্টারাকশন ইজ হিট ট্রান্সফার যদি
its driving force is a temperature difference, otherwise it is work. অর্থাৎ যদি এনার্জি ইন্টারাকশনটা আমরা বলছি যে এনার্জিটা একটা ভরের কোনো একটা বস্তু থেকে বা একটা সিস্টেম থেকে ট্রান্সফার হতে পারবে টু অর ফ্রম, অর্থাৎ কোনো বস্তু থেকে বস্তুর দিকে যাবে অথবা কোনো বস্তু থেকে এনার্জিটা ট্রান্সফার হয়ে আসবে। এটা দুইটা মেকানিজমে হতে পারে, একটা হিট ট্রান্সফার আর একটা ওয়ার্ক হিসেবে, অর্থাৎ হিট ট্রান্সফার বা কিউ হিসেবে এবং ওয়ার্ক বা ডাব্লিউ হিসেবে। এখন হিট ট্রান্সফার হিসেবে এনার্জি ইন্টারাকশনটাকে আমরা বলবো এনার্জি ইন্টারাকশনটাকে বা এনার্জি যে ট্রান্সফার হচ্ছে টু অ্যান্ড ফ্রম এটাকে বলছে এনার্জি ইন্টারাকশন। সো এই এনার্জি ইন্টারাকশনটা আমরা হিট ট্রান্সফার হিসেবে অভিহিত করব যদি ড্রাইভিং ফোর্স যদি টেম্পারেচার ডিফারেন্স হয়। ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে যে এনার্জিটা কেন ট্রান্সফার হচ্ছে সেই কারণটা, যে দুইটা বস্তুর মধ্যে যদি টেম্পারেচার ডিফারেন্সের কারণে এনার্জি ট্রান্সফার হয় তাহলে সেটা হবে হিট ট্রান্সফার, তা না হলে সেটাকে আমরা বলছি ওয়ার্ক। ওকে, আচ্ছা, এরপরে আসছে যে হিট ট্রান্সফার রেট। ওকে, সেটা একটা ব্যাপার। হিট ট্রান্সফার রেট, অ্যামাউন্ট অফ ট্রান্সফার্ড হিট ট্রান্সফার্ড পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা হিট ট্রান্সফার রেট দিয়ে প্রকাশ করি। এবং হিট ফ্লাক্স বলি যে প্রতি একক এরিয়াতে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে তার হারটাকে বলি হিট ফ্লাক্স, অর্থাৎ দ্য রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া নর্মাল টু দ্য ডিরেকশন অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারের সাথে লম্ব বরাবর যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল প্রতি হিট ট্রান্সফারটা কী পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে হিট ফ্লাক্স। পাওয়ার হচ্ছে দ্য ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে সেটাই হলো পাওয়ার। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি কিছু সমীকরণ রয়েছে, যে এখানে আমরা কিউ এবং কিউ এর উপরে একটা ফোটা চিহ্ন দিয়েছি। সো আমরা বলছি যে থার্মাল এনার্জি, আমরা অলওয়েজ থার্মাল এনার্জিকে হিট হিসেবে রিপ্রেজেন্ট করব আমাদের কারেন্ট প্র্যাকটিসে। থার্মাল এনার্জিকে আমরা হিট হিসেবে রিপ্রেজেন্ট করব এবং ট্রান্সফার অফ থার্মাল এনার্জি ট্রান্সফারকে আমরা হিট ট্রান্সফার হিসেবে রিপ্রেজেন্ট করব এবং অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার্ড ডিউরিং দ্য প্রসেস সেটাকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করব। এবং এখানে আমরা যে কিউ দেখতে পাচ্ছি, কিউটা বেসিক্যালি হচ্ছে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ডিউরিং দ্য প্রসেস চলাকালীন কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি। এবং অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার পার ইউনিট টাইম, প্রতি একক সময় কি পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে সেটাকে আমরা ট্রান্সফার রেট দিয়ে প্রকাশ করছি। তাহলে একটা হচ্ছে হিট ট্রান্সফার আর একটা হচ্ছে হিট ট্রান্সফার রেট। কিউটা হচ্ছে কি পরিমাণ হিট ট্রান্সফার্ড হয়েছে সেই হিটের পরিমাণটা, আর কোন হারে বা হিট ট্রান্সফার রেটটাকে আমরা বলছি কিউ এর উপরে ফোটা চিহ্ন, অর্থাৎ কিউটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার আর এটা হচ্ছে রেট বা অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ডিউরিং পার ইউনিট টাইম, প্রতি একক সময় কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে ট্রান্সফার্ড অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার্ড, কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেটার পরিমাণ হচ্ছে কিউ, আর কিউ এর উপরে ফোটা চিহ্ন এটা হচ্ছে হিট ট্রান্সফার রেট। ওকে, এই যে ওভার ডট, আমরা উপরে যে ডট চিহ্ন ব্যবহার করতেছি, এই ওভার ডট মূলত দেওয়া হয় ফর দ্য টাইম ডেরিভেটিভ বা পার ইউনিট টাইম বোঝাতে এই ওভার ডট চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে কোনো কিছুর ওপরে যখন আমরা এই ওভার ডট চিহ্ন দিব দ্যাট মিনস পার ইউনিট টাইম বোঝাতে, বা সংক্ষেপে আমরা যেটাকে বলি টাইম ডেরিভেটিভ বোঝাতে। সো এই হিট ট্রান্সফার রেট কিউ ওভার ডট, এটার ইউনিটটা হচ্ছে জুল পার সেকেন্ড, যেটা ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক, কাজের এককও আমরা জানি জুল পার সেকেন্ড। সো যখন আমরা এই যে সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ওভার ডট ডিটি, এটার লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে ডেল টি। অর্থাৎ যখন আমরা হিট ট্রান্সফার রেট কিউ ওভার ডট আমরা জানবো, অর্থাৎ যখন কিউ ওভার ডট অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফারটা কিউটা আমরা বের করতে পারি এই সমীকরণের সাহায্যে, কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ওভার ডট ডিটি। তার মানে কিউ ওভার ডটটা আমরা যদি জানতে পারি, যেটা হিট ট্রান্সফার রেটটা যদি জানতে পারি, তাহলে কতখানি সময়ে হিট ট্রান্সফারটা হচ্ছে টাইম ইন্টারভালটা, ডেলটি হচ্ছে টাইম ইন্টারভাল। সো ডেলটি টাইম ইন্টারভালের কী পরিমাণ হিট এনার্জি ট্রান্সফার্ড হচ্ছে সেটা আমরা এই সমীকরণের সাহায্যে বের করতে পারি। ওকে, আচ্ছা, এটা একটা গেল। ওকে, এখন বিভিন্ন ক্ষেত্রে হিট ট্রান্সফার রেটটা যদি কনস্ট্যান্ট হয়, যে একই হারে হিট ট্রান্সফার হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট যদি হয় সেক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা
যেভাবে রিডিউস করি কনস্ট্যান্ট হিট রেট হচ্ছে, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন না করে আমরা ডেলটি পরিমাণ সময়ে যদি কিউ ওভার ডট যদি হয় হিট ট্রান্সফার রেট কনস্ট্যান্ট, তাহলে আমরা সরাসরি ডেলটি আর কিউ ডট গুণ করে দিলে তো আমরা কিউ পাচ্ছি যে এই হারে, অর্থাৎ আপনি যদি পায়ে হাঁটা রাস্তায় চিন্তা করেন যে 5 মিনিটে আপনি 1 কিলোমিটার যেতে পারেন, তাহলে 5 মিনিটে কতখানি যাবেন? সোজা হিসাব 25 কিলোমিটার। অর্থাৎ 5 মিনিটে যদি 1 কিলোমিটার আপনি বাইকে যেতে পারেন, তাহলে 5 মিনিটে 25 কিলোমিটার যেতে পারবেন যদি আপনার রেটটা কনস্ট্যান্ট থাকে। তো এখানে ওটাই বলা হচ্ছে যে ডেলটি পরিমাণ সময়ে এই কিউ ওভার ডট হচ্ছে যেহেতু হিট ট্রান্সফার রেট, তো এই রেটে যদি ডেলটি পরিমাণ সময়ে আপনি হিট ট্রান্সফার করেন, তাহলে কি পরিমাণ হিট ট্রান্সফার হবে সরাসরি আমরা সেটা গুণ করে দিতে পারি। ওটাই বলা হচ্ছে যে যখন কিউ ডট কনস্ট্যান্ট হবে তখন কিউটা আমরা সরাসরি কিউ ডটের সাথে ডেলটি গুণ করবো, কারণ ডেলটিটা হচ্ছে টাইম ইন্টারভাল, কি পরিমাণ সময় হিট ট্রান্সফার হচ্ছে। ওকে, তাহলে এটা একটা ব্যাপার যে যদি আমরা কিউ ডটটা কনস্ট্যান্ট হয় তাহলে নিচের সূত্রটা ব্যবহার করব। ওকে, এরপরে আসছে যে হিট ফ্লাক্স সম্পর্কে। এই যে এখানে আমরা যে কিউ এর উপরে ডট যে ওভার ডট চিহ্ন দিয়েছি, এটা মূলত এভারেজ হিট ফ্লাক্স। ওকে, এভারেজ হিট ফ্লাক্স, আমরা হিট ফ্লাক্স বলতে কি বুঝি? হিট ফ্লাক্স বলছিলাম যে রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া নর্মাল টু দ্য ডিরেকশন অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারের সাথে বা হিট ট্রান্সফারের দিকের সাথে লম্বভাবে যে এরিয়া আছে, রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে কি হারে হিট ট্রান্সফার হচ্ছে সেটা মূলত হিট ফ্লাক্স। ওকে, অর্থাৎ কিউ বার ছোট হাতের স্মল কিউ ওভার ডট ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ডট পার এরিয়া, অর্থাৎ কিউ ক্যাপিটাল কিউ এর উপরে যে ডট চিহ্ন সেটা আমরা বলছি হিট ট্রান্সফার রেট, সো ডিভাইডেড বাই এরিয়া। একক ক্ষেত্রফলে কি একক ক্ষেত্রফলে রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া ইজ কল্ড হিট ফ্লাক্স। মনে রাখতে হবে যে রেট অফ হিট ট্রান্সফার কিউ ওভার ডট রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া ইজ কল্ড হিট ফ্লাক্স, দ্যাট ইজ এটা রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া। দিকটা দেওয়া আছে নর্মাল টু দ্য ডিরেকশন অফ হিট ট্রান্সফার, হিট ট্রান্সফারের সাথে নর্মাল বা লম্ব দিকে। ওকে, তাহলে এখানে কিউ এর উপরে স্মল কিউ এর উপরে ডট চিহ্ন সেটা হলো হিট ফ্লাক্স, আর ক্যাপিটাল কিউ এর উপরে ডট চিহ্ন সেটা হলো হিট ট্রান্সফার রেট। আচ্ছা, এখানে নিচে যে এটা আছে এটা হচ্ছে হিট ট্রান্সফার এরিয়া। ওকে, আমরা হিট ফ্লাক্সের এককটা আমরা ইংলিশ ইউনিটে হিট ট্রান্সফার এককটা মূলত হচ্ছে বিটিইউ পার আওয়ার পার ফিট স্কোয়ার, আর মূলত এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই হিট ফ্লাক্সটা কিন্তু একটা সারফেসের উপরে পজিশনের সাথে সাথে সময়ের পার্থক্যের কারণে কিন্তু হিট ফ্লাক্সটা ভ্যারি করে। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে হিট ফ্লাক্স ইজ হিট ট্রান্সফার পার ইউনিট টাইম। হিট ট্রান্সফার পার ইউনিট টাইমকে আমরা বলি হিট ট্রান্সফার রেট পার ইউনিট এরিয়া। ওকে, সেটাকে আমরা বলছি স্মল কিউ ওভার ডট ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ওভার ডট ডিভাইড বাই এরিয়া। ওকে, এটা গেল। এখানে আমরা সেন্সিবল এবং ল্যাটিন ফর্মস এটা আমাদের দরকার নেই, তাহলে এই ছিল আমাদের আলোচনা। এরপরে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটাকে আমরা বলছি কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। ওকে, আমাদের এমআই পরীক্ষায় ফিজিক্সে আসে অনেক সময়, এবং হিটের মাস ট্রান্সফার কিন্তু এই সকল লয়ের উপরে নির্ভরশীল। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের নলেজ রাখতে হবে। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আরেকটা নাম হচ্ছে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল বা শক্তির সংরক্ষণশীলতার নীতি, যেখানে বলা হচ্ছে যে এনার্জি ইজ নেইদার ক্রিয়েটেড বা এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড ডিউরিং এ প্রসেস, ইট ক্যান অনলি চেঞ্জেস ফর্মস। ওকে, এখানে বলা হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স which is also known as conservation of energy principle which states that স্টেটমেন্টটা হচ্ছে এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড ডিউরিং এ প্রসেস। একটা প্রসেস চলাকালীন এনার্জি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এর রূপে রূপান্তর করা যায়। ইট ক্যান অনলি চেঞ্জ ফর্মস। ওকে, তাহলে আমরা বলছি যে এভরি বিট অফ এনার্জি মাস্ট বি অ্যাকাউন্টেড ফর ডিউরিং এ প্রসেস। আমরা যেহেতু বলছি যে এনার্জি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র রূপের পরিবর্তন হয়, তাহলে আমাদেরকে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জিও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এভরি বিট অফ এনার্জি মাস্ট বি অ্যাকাউন্টেড ফর ডিউরিং এ প্রসেস।
The conservation of energy principle for any system undergoing any process may be expressed as follows. আমরা যে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল সেটাকে আমরা এই জায়গাটায় আমরা এক্সপ্লেইন করতেছি। এখানে বলা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালকে আমরা আরও সুন্দরভাবে এক্সপ্লেইন করতেছি। নেট চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ডিউরিং এ প্রসেস, একটা প্রসেস চলাকালীন যে পরিবর্তন হচ্ছে টোটাল এনার্জিতে, নেট চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ডিউরিং এ প্রসেস, সেটা সমান হবে কার? ইকুয়াল টু দ্য নেট চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, এই যে চেঞ্জটা সেটা কি সমান হবে সিস্টেমের মধ্যে টোটাল এনার্জি কতখানি প্রবেশ করেছে এবং সিস্টেম থেকে কতখানি টোটাল এনার্জি বের হয়ে গেছে, এই দুইটার পার্থক্য। ওকে, সেটাই বলা হচ্ছে যে ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন টোটাল এনার্জি এন্টারিং এবং টোটাল এনার্জি লিভিং, অর্থাৎ সিস্টেমের মধ্যে মোট কতখানি শক্তি প্রবেশ করেছে এবং সিস্টেম থেকে মোট কতখানি শক্তি বের হয়ে গেছে, এই দুটোর পার্থক্যকে বলা হচ্ছে এনার্জি কনজারভেশনের নেট চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি। এবং আমরা সেখানে কি করতেছি, এনার্জিকে আমরা বলছি যে এনার্জি ক্যান বি ট্রান্সফার টু অর ফ্রম এ সিস্টেম। কি ফর্মে হতে পারে? আমরা এখানে এনার্জি ব্যালেন্স দেখিয়েছি যে এনার্জি, নেট এনার্জি ইন, নেট এনার্জি আউট, ডেল চেঞ্জ অফ এনার্জি অফ দ্য সিস্টেম। ওকে, মানে এই সমীকরণ, এই যে লেখাটাকে সেটাকে আমরা সমীকরণের সাহায্যে রূপ দিয়েছি যে ই ইন অর্থাৎ এনার্জি এন্টারিং ইন দ্য সিস্টেম, এনার্জি লিভিং দ্য সিস্টেম, অর্থাৎ ইনকামিং এনার্জি, আউটগোয়িং এনার্জি, এনার্জির সিস্টেমের এনার্জির চেঞ্জ। ওকে, তা এখন একটা সিস্টেম থেকে বা একটা সিস্টেম থেকে এনার্জি ট্রান্সফার্ড হতে পারে, অর্থাৎ এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম এ সিস্টেম অর টু এ সিস্টেম, অর্থাৎ একটা এনার্জি সিস্টেমে আসতে পারে বা সিস্টেম থেকে যেতে পারে। এখন এই ট্রান্সফারটা হয় কি প্রসেসের মাধ্যমে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম এ সিস্টেম অর ট্রান্সফার্ড টু এ সিস্টেম বাই হিট, ওয়ার্ক অ্যান্ড মাস ফ্লো। ওকে, তাহলে তাপ হিসেবে, কাজ হিসেবে বা মাস ফ্লো হিসেবে এনার্জি ট্রান্সফার হতে পারে। আমরা বলছি টোটাল এনার্জি, আমরা কয়েকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার। একটা হচ্ছে যে এই যে এনার্জি ট্রান্সফারের কথা আমরা বারবারই বলছি, আমাদের হিট অ্যান্ড মাস ট্রান্সফারের মূল বিষয় কিন্তু এনার্জি ট্রান্সফার। সো এই এনার্জি ট্রান্সফারটা কি প্রক্রিয়ায় হতে পারে? আমরা বলছি যে হিট হিসেবে এনার্জি ট্রান্সফার হতে পারে, ওয়ার্ক হিসেবে ট্রান্সফার হতে পারে, বা মাস ফ্লো হিসেবে ট্রান্সফার হতে পারে। একই সাথে একটা সিম্পল সিস্টেমের বা একটা কম্প্রেসিবল সিস্টেমের যে টোটাল এনার্জি, সেটাতে মূলত তিন ধরনের এনার্জি থাকে। আমরা বলছি ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি। সো এনার্জি ব্যালেন্স ফর এনি সিস্টেম, আমরা যে কোনো সিস্টেমের যে এনার্জি ব্যালেন্স সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি যে যেটা রেট ফর্ম, এটা যে উপরে, এটা হচ্ছে, এটাই মূলত আমাদের এনার্জি ব্যালেন্সের সমীকরণ। ওকে, আচ্ছা, এনার্জি ব্যালেন্সের সমীকরণকে আমরা এভাবে দেখিয়েছি। এরপরে আসছে উপরে আমরা ডট দিয়েছি, ওভার ডট মানে হচ্ছে যে আমরা রেট ফর্মে লিখেছি। মানে এই সমীকরণটাকে আমরা যদি রেট ফর্মে লিখি, অর্থাৎ রেট প্রকাশ করি, উপরের এই ওভার ডট মানেই হচ্ছে সেটা রেট প্রকাশ করছে। আচ্ছা, এখন এটা হচ্ছে নেট এনার্জি ট্রান্সফার, আর এটা হচ্ছে চেঞ্জ ইন টোটাল এনার্জির পরিবর্তন। এখন আমরা বলছি যে টোটাল এনার্জিটা কনসিস্ট অফ ইন্টারনাল কাইনেটিক অ্যান্ড পটেনশিয়াল এনার্জিস। সো আমরা যদি রেট ফর্মে লিখি তাহলে এখানে আমরা বলছি রেট অফ নেট এনার্জি ট্রান্সফার, রেট অফ চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি। ওকে, ডি/ডিটি সিস্টেমের টোটাল এনার্জি ই। আচ্ছা, এনার্জি is a property and property does not change unless the state of the system changes. যেহেতু এনার্জি একটা প্রপার্টি, সো এই প্রপার্টির মানটা পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্টেট অফ দ্য সিস্টেম চেঞ্জেস, সিস্টেমের স্টেট চেঞ্জ না হয়।
সো রেট ফর্মে আমরা ইকুয়েশনটা লিখেছি যে রেট অফ দ্য নেট এনার্জি ট্রান্সফার ইজ ইকুয়াল টু দ্য রেট অফ নেট এনার্জি ট্রান্সফার আউট। যতক্ষণ ইন হবে রেট অফ নেট এনার্জি ট্রান্সফার বাই হিট ওয়ার্ক মাস, রেট অফ নেট এনার্জি ট্রান্সফার আউট বাই হিট অ্যান্ড ওয়ার্ক মাস। ওকে, স্টেডি স্টেটের ক্ষেত্রে আমাদের ফর্মটা কীরকম হবে, অর্থাৎ আমরা বলছি যে এনার্জি যেহেতু একটা প্রপার্টি, সো এই প্রপার্টিটা পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সিস্টেমের অবস্থা পরিবর্তন না হবে। সো এনার্জি চেঞ্জ অফ এ সিস্টেম ইজ জিরো। এনার্জি চেঞ্জ অফ এ সিস্টেম, একটা সিস্টেমের এনার্জি চেঞ্জ জিরো হবে যদি ইফ দ্য স্টেট অফ দ্য সিস্টেম ডাজ নট চেঞ্জ ডিউরিং দ্য প্রসেস। যদি সিস্টেমের স্টেট যদি পরিবর্তন না হয় তাহলে সেখানে কোনো এনার্জির চেঞ্জ হবে না, অর্থাৎ এনার্জির চেঞ্জটা শূন্য হবে। ওকে, তাহলে আমাদের আগের ইকুয়েশনটা আমরা দেখি। এখানে আমরা বলছি যে এই যে চেঞ্জটা আমরা বলছি যে যেহেতু এনার্জি একটা প্রপার্টি এবং একটা সিস্টেমের যদি স্টেট বা অবস্থা পরিবর্তন না হয় তাহলে তার এনার্জির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে ডেল ইটা শূন্য হবে, চেঞ্জ ইন টোটাল এনার্জি। তাহলে যদি স্টেডি স্টেট হয়, অর্থাৎ প্রসেসটা যদি স্টেডি হয় তাহলে আমাদের ডেল ইটা শূন্য, আর এটা যদি শূন্য হয় তাহলে ই ইন মাইনাস ই আউট ইকুয়াল টু শূন্য। ই আউটটাকে আমরা যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ইনপুট এনার্জি এবং আউটপুট এনার্জিটা সমান হচ্ছে। সেটাই আমাদের এখানে ইকুয়েশন দেখানো হচ্ছে যে ই ইন ই আউট রেটেড ফরম্যাটে উপরে ওভার ডট চিহ্ন দেওয়া হচ্ছে, জাস্ট এতটুকুই। সো এটা একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট। আমরা বলছি যে স্টেডি অপারেশনের ক্ষেত্রে রেট অফ এনার্জি ট্রান্সফার টু এ সিস্টেম, একটা সিস্টেম, এটা একটা স্টেডি সিস্টেম। স্টেডি সিস্টেম আমরা দেখছি যে রেট উপরে ডট চিহ্ন দেওয়া মানে রেট, তাহলে নেট অফ এনার্জি ট্রান্সফার ইন আর আউট দুটোই সমান হবে। সো এটা হচ্ছে একটা স্টেডি সিস্টেম, এখানে বিভিন্ন ধরনের এনার্জি আসছে এবং বিভিন্ন ধরনের এনার্জি বের হচ্ছে। সো আমরা বলছি যে ইনপুট এনার্জি এবং আউটপুট এনার্জির হারটা সমান হবে। তার মানে আমরা বলছি যে টোটাল এনার্জিটা তিনটা ফরম্যাটে থাকতে পারে, হিট এনার্জি, ওয়ার্ক এনার্জি এবং মাস ট্রান্সফার বা মাস ফ্লো। তিন ধরনের হিট ট্রান্সফার হতে পারে, তাপ হিসেবে, কাজ হিসেবে বা মাস ফ্লো হিসেবে। সো এখানে হিট ফ্লো হলো, ওয়ার্ক ফ্লো হলো, মাস ফ্লো হিসেবে হিট স্টেডি সিস্টেমের মধ্যে এনার্জিটা ইনপুট হিসেবে আসলো। ঠিক অনুরূপভাবে তিনটা ফরম্যাটে বের হলো, এই ইনপুট এবং আউটপুট পরস্পর সমান হবে, সেটাই আমাদের এই চিত্রে দেখানো হয়েছে। তো এরপরে আমাদের আরেকটা যে কথা আছে এখানে সেটা হচ্ছে যে আমরা হিট ব্যালেন্স এবং হিট জেনারেশন যে টার্মসটা, হ্যাঁ এখানে হিট জেনারেশন একটা গুরুত্বপূর্ণ টার্মস আমরা বারবার ব্যবহার করে থাকি। ইন হিট ট্রান্সফার প্রবলেমস ইট ইজ কনভেনিয়েন্ট টু রাইট এ হিট ব্যালেন্স and to treat the conversion of nuclear, chemical, mechanical and electrical energies into thermal energy as heat generation. এই যে নিউক্লিয়ার এনার্জি বা কেমিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি, এগুলো থেকে যে তাপ তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি হিট জেনারেশন। দ্যাট মিনস তাপ তৈরি হচ্ছে মানে কি, আসলে আমরা বলছি যে হিট জেনারেট আসলে আমরা এনার্জি কখনোই তৈরি হয় না বা ধ্বংস হয় না, এটা যে রূপ পরিবর্তন করে। দ্যাট মিনস আমাদের শক্তির অনেক ফর্ম আছে, নিউক্লিয়ার এনার্জি, কেমিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। এই যে বিভিন্ন ধরনের এনার্জিগুলো সেগুলো যখন থার্মাল এনার্জিতে কনভার্ট হয় তখন এটাকে আমরা বলছি যে হিট জেনারেশন। সো নেট হিট ট্রান্সফার এখানে দেখানো হচ্ছে যে কতটুকু ইন হয়েছে, কতখানি আউট হয়েছে। এই যে নেট হিট ট্রান্সফার সেটার সাথে সাথে যে হিট জেনারেট হচ্ছে, এই দুইটার যোগফলই কিন্তু আমাদের সিস্টেমের যে থার্মাল এনার্জির পরিবর্তন সেটার পরিবর্তনের সমান হচ্ছে। ওকে, তাহলে নেট হিট ট্রান্সফার এবং হিট জেনারেশনের সমষ্টি হচ্ছে যে সিস্টেমের যে থার্মাল এনার্জি সেটার পরিবর্তনের সমান। ওকে, তো এই ছিল আমাদের ব্যাপার। এখন ক্লোজড সিস্টেমের ক্ষেত্রে এনার্জি ব্যালেন্সটা কিরকম হবে। এখানে আমরা একটা ক্যানের ছবি দেখিয়েছি, একটা ড্রিঙ্কসের ক্যান, ধরে নেওয়া যাক এটা টাইগারের ক্যান। ওকে, এই যে ড্রিঙ্কস একটা ক্লোজড সিস্টেম। ওকে, এখন ক্লোজড সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেমের মধ্যে যে ভরটা আছে, যে ভরের ফ্লুইড আছে বা অন্য যে কোনো কিছুই থাক না কেন, লেট আস কনসিডার আমরা একটা ড্রিঙ্কের ক্যান বিবেচনা করেছি, এই ড্রিঙ্কের ক্যানটা টোটালি আটকানো, ক্লোজড। সো এই সিস্টেমটাকে আমরা বলছি ক্লোজড সিস্টেম, অর্থাৎ এর মধ্যে যে মাস আছে, যে ভরের ফ্লুইড আছে সেটা ফিক্সড। ওকে, আচ্ছা, এখন আমরা বলছি যে এই ক্লোজড সিস্টেমের ক্ষেত্রে টোটাল এনার্জিতে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি থাকে, ওটাই বলা হচ্ছে যে টোটাল এনার্জি ই ফর মোস্ট সিস্টেমস এনকাউন্টার্ড ইন প্র্যাকটিস consists of the internal energy U. This is especially the case for stationary systems
since they don't involve any change in their velocity or elevation during a process. So stationary closed system এর ক্ষেত্রে সমীকরণটা কিরকম, ইনপুট এনার্জি আউটপুট এনার্জি সমান হচ্ছে ডেল্টা ইউ, বা ডেল্টা ইউ সমান আমরা জানি এমসিভি ডেল টি। যদি কোনো ওয়ার্ক বা কাজ না হয় তাহলে সেটা আছে কিউ ইকুয়াল টু এমসিভি ডেল টি, কিউ ইকুয়াল টু এমসিভি ডেল টি, টেম্পারেচার ডিফারেন্স অর্থাৎ T1 মাইনাস T2, অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল টেম্পারেচার যা ছিল এবং ফাইনাল টেম্পারেচার T2। ওকে, যেখানে এমটা হচ্ছে ভর, সিভিটা হলো স্পেসিফিক হিট, T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার বা প্রাথমিক তাপমাত্রা এবং ফাইনাল টেম্পারেচার T2। যেহেতু এখানে ক্যানটা আমাদের রাখা হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আপনি আপনার টেবিলে রাখলেন আমার লেকচার যখন দেখছেন, সো ধীরে ধীরে সারাউন্ডিং টেম্পারেচার নিয়ে সে ধীরে ধীরে তার তাপটা তার মধ্যে নিচ্ছে বা তাপটা ট্রান্সফার হয়ে আমাদের ক্যানের মধ্যে যাচ্ছে, ক্যান ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সো ইনিশিয়াল টেম্পারেচার অর্থাৎ আপনি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলেন, তার মানে এখানে T1টা হচ্ছে আর সেই ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার হচ্ছে T2। সো কিউ ইকুয়াল টু এমসিভি T1 মাইনাস T2। ওকে, তো এটা ছিল আমাদের এনার্জি ব্যালেন্স। যদি স্টেডি ফ্লো সিস্টেম হয় তাহলে এনার্জি ব্যালেন্সটা কেমন হবে সেই সকল বিষয়গুলো আমাদের আলোচনা করা যেতে পারে, বাট অত বেশি গুরুত্বপূর্ণ না। তবে শিক্ষার্থীদেরকে আসলে এই জিনিসগুলো দেখে নেওয়া দরকার। আমরা স্লাইড এখানে রাখলাম, স্টুডেন্ট বা যারা শিক্ষার্থী আছেন তারা এই জিনিসগুলো দেখে নেবেন। আমরা স্টেডি ফ্লো সিস্টেমের ক্ষেত্রে এগুলো নিয়ে পরবর্তীতে যদি সময় থাকে আমরা কথা বলবো। আচ্ছা, এরপর আসছে হিট ট্রান্সফার মেকানিজম সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে হিট ট্রান্সফার মেকানিজম, এটা আমাদের এমআই পরীক্ষায় আসে। আমরা বলছি হিট বলতে কি বোঝায়, হিট হচ্ছে দ্য ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার অ্যাজ এ রেজাল্ট অফ টেম্পারেচার ডিফারেন্স। সো একটা থার্মোডাইনামিক অ্যানালাইসিস যখন করবো, thermodynamic analysis ta basically concerned with the amount of heat transfer as a system undergoes a process from one equilibrium state to another. Okay, so যে heat transfer টা কি আসলে, the science that deals with the determination of the rates of such energy transfer, অর্থাৎ heat transfer is a science that deals with the determination of the rates of such energy transfer. It's the heat transfer. The transfer of energy as heat is always from the higher temperature medium to the lower temperature one, and heat transfer stops when the two mediums reach the same temperature. এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। আমরা বলছিলাম যে হিট ট্রান্সফারটা তিনটা বেসিক মোডে হতে পারে, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। যে কারণেই হোক না কেন বা যে পদ্ধতিতেই হোক না কেন হিট ট্রান্সফার, কন্ডাকশন পদ্ধতিতেই হোক, কনভেকশন পদ্ধতিতেই হোক বা রেডিয়েশন পদ্ধতিতে হোক না কেন, সব হিট ট্রান্সফারের মূল কারণ হচ্ছে যে তাপমাত্রার পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্স। সো টেম্পারেচার ডিফারেন্স যখনই থাকবে তখনই মূলত এই ট্রান্সফার, হিট ট্রান্সফারের ঘটনাটা ঘটবে। সো প্রথমে আমরা দেখি যে কন্ডাকশন সম্পর্কে আমরা দেখব। কন্ডাকশন বলতে কি বোঝাচ্ছে? কন্ডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম দ্য মোর এনার্জেটিক পার্টিকলস অফ এ সাবস্টেন্স টু দ্য অ্যাডজেসেন্ট লেস এনার্জেটিক ওয়ান্স অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারাকশনস বিটুইন দ্য পার্টিকলস। অর্থাৎ কন্ডাকশনটা হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি ফ্রম দ্য মোর এনার্জেটিক পার্টিকলস অফ এ সাবস্টেন্স। কন্ডাকশন হচ্ছে পরিবহন। যেমন আমরা চুলাতে বা আগুনে যখন একটা লোহার রডকে আগুনের মধ্যে প্রবেশ করিয়ে, লোহার রডের এক প্রান্ত আগুনের মধ্যে প্রবেশ করিয়ে আরেক প্রান্ত যখন আমরা হাত দিয়ে ধরে রাখি, কিছুক্ষণ পর আমরা হাত দিয়ে ধরে থাকা প্রান্তটাই গরম অনুভব করি। তার কারণ কি? কারণ হচ্ছে যে চুলা থেকে যখন আগুন ওই কণাগুলোকে এনার্জাইজ করছে, ওই পার্টিকেলগুলোকে, সেই এনার্জেটিক পার্টিকেলগুলো বা চুলার মধ্যে এনার্জেটিক পার্টিকেলগুলো তার অ্যাডজেসেন্ট লেস এনার্জেটিক পার্টিকেলগুলোকে তাপটা পাঠিয়ে দিচ্ছে বা ট্রান্সফার করে দিচ্ছে। এভাবে ধীরে ধীরে চুলার মধ্যে প্রবেশ করানো প্রান্তের এনার্জেটিক পার্টিকেলগুলো তাদের এনার্জিগুলোকে ট্রান্সফার করে দিচ্ছে এবং পুনরায় সে আবার লোহা চুল্লি থেকে তাপটাকে নিয়ে আবার এনার্জাইজ হচ্ছে। সো এই যে এনার্জেটিক পার্টিকেলগুলো তার অ্যাডজেসেন্ট লেস এনার্জেটিক পার্টিকেলগুলোকে এনার্জি ট্রান্সফার করে দিচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলছি কন্ডাকশন পদ্ধতি। আচ্ছা, এখন
কন্ডাকশনটা যে শুধু সলিডের ক্ষেত্রেই ঘটবে বা লোহার যে উদাহরণটা আমরা বললাম লৌহ দণ্ডের কথা, এটা একটা সলিড, কিন্তু নট অনলি কন্ডাকশন টেক্স প্লেস ফর সলিডস, ইটস অলসো টেক প্লেস ইন সলিডস, লিকুইডস অর গ্যাসেস। সব ধরনের স্টেটেই কিন্তু কন্ডাকশন ঘটতে পারে। গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে কন্ডাকশনটা ঘটে কেন? কলিশন এবং ডিফিউশনের কারণে। ওকে, কারণ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে গ্যাসের অণুগুলোর আন্তঃনবিক আকর্ষণ বল তুলনামূলকভাবে অনেক কম। লিকুইডেও আন্তঃনবিক আকর্ষণ বলটা কিছুটা কম সলিডের তুলনায়। সো সলিডের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুব বেশি, ফলে সেখানে মলিকিউলগুলো ইতস্তত ঘোরাফেরা করতে পারে না, র্যান্ডম মোশন নেই তাদের মধ্যে। কিন্তু গ্যাসের মধ্যে সেই র্যান্ডম মোশনটা খুব বেশি, আর লিকুইডের মধ্যেও তুলনামূলক কিছুটা আছে র্যান্ডম মোশন। সো আমরা বলছি যে এই র্যান্ডম মোশনের কারণে কিন্তু কলিশনটা ঘটে, এবং যেহেতু র্যান্ডম মোশন যখনই অণুগুলো ছোটাছুটি করছে ইতস্তত বিক্ষিপ্তভাবে, তখনই তাদের মধ্যে কি হচ্ছে, বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। যেখানে অনেক বেশি মলিকিউল আছে সেখান থেকে যে এলাকাগুলোতে কম পরিমাণ মলিকিউল আছে সেখানে মলিকিউলগুলো যেতে পারে, যেটাকে আমরা বলি ডিফিউশন। সো গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে কন্ডাকশন ইজ ডিউ টু দ্য কলিশনস অ্যান্ড ডিফিউশনস অফ দ্য মলিকিউলগুলোর মধ্যে কলিশন এবং ডিফিউশনের কারণে ঘটে থাকে। কিন্তু সলিডের ক্ষেত্রে এটা মূলত ঘটে থাকে ভাইব্রেশনস এবং এনার্জি ট্রান্সপোর্টের কারণে। সেটা এখানে বলা হচ্ছে যে সলিডের ক্ষেত্রে ইট ইজ ডিউ টু দ্য কম্বিনেশন অফ ভাইব্রেশনস অফ দ্য মলিকিউলস ইন এ ল্যাটিসের মধ্যে, যে অর্থাৎ একটা খণ্ডের মধ্যে বা একটা ল্যাটিসের মধ্যে বা ক্রিস্টালের মধ্যে বা একটা দণ্ডের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোর যে কম্পন ভাইব্রেশনস, সেই ভাইব্রেশনের কারণে এবং ফ্রি ইলেকট্রনগুলো যে এনার্জি ট্রান্সপোর্ট করছে, সেই ফ্রি ইলেকট্রনগুলোর এনার্জি ট্রান্সপোর্টের কারণে সলিডের মধ্যে কন্ডাকশনটা ঘটে থাকে। আমাদের এমআই পরীক্ষা কিন্তু আসে যে এক্সপ্লেইন দ্য বেসিক মোডস অফ হিট ট্রান্সফার, conduction is one of them. So you have to write something about conduction heat transfer process in your examination. So you have to memorize some topics, you have to memorize, you have to know about conduction in details, and you have to memorize the matters, factors, influence, and overall concept about different basic modes of heat transfer is necessary for a heat and mass transfer student. So আমরা এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যে বই থেকেই পড়ুন না কেন, যে বই থেকেই পড়া হোক না কেন, খাতায় আপনাকে লিখতেই হবে। সো যেটাই জানা থাকে না কেন সেটাই আপনি পরীক্ষা খাতায় লিখবেন গুছিয়ে, তাহলেই চলবে। আমরা এখানে বলছিলাম যে সলিডের ক্ষেত্রে যে কন্ডাকশনটা ঘটে, আমরা বলছি যে কন্ডাকশন প্রসেসটা শুধু সলিডের ক্ষেত্রে না, সেটা গ্যাসের এবং লিকুইডের মধ্যেও কন্ডাকশন প্রসেসে হিট ট্রান্সফার হতে পারে। এখন সলিডের মধ্যে কেন হয় কন্ডাকশন? সেটা হচ্ছে যে মলিকিউলগুলোর মধ্যে ভাইব্রেশনের কারণে এবং ফ্রি ইলেকট্রনগুলোর এনার্জি ট্রান্সপোর্টের কারণে। আর গ্যাস এবং লিকুইডের মধ্যে কন্ডাকশনটা ঘটে কলিশন এবং ডিফিউশনের মাধ্যমে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে যে কি হারে হিট কন্ডাকশন হবে থ্রু এ প্লেন লেয়ার। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লেয়ার, এই লেয়ার থেকে এই লেয়ারে হিট ট্রান্সফার হচ্ছে। সো হিট ট্রান্সফার রেটটা বা হিট কন্ডাকশন রেটটা কেমন হবে সেটা আসলে প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স অ্যাক্রস দ্য লেয়ার এবং হিট ট্রান্সফার এরিয়া, বাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য থিকনেস অফ দ্য লেয়ার। এখানে আমাদের তিনটা কথা বলা হচ্ছে যে হিট কন্ডাকশনের হারটা কত হবে থ্রু এ প্লেন লেয়ার। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে একটা প্লেন ওয়াল দেওয়া আছে। সো এই ওয়ালের মধ্য দিয়ে, ওয়ালের টু সাইড, সো দুই সাইডে টেম্পারেচার আলাদা আলাদা। ওকে, তো এখানে কি হারে হিট কন্ডাকশন হবে সেটা নির্ভর করে কিসের উপরে? প্রথমটা বলা হচ্ছে রেট অফ হিট কন্ডাকশন থ্রু এ প্লেন লেয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স। এক নম্বর কন্ডিশন হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সের সমানুপাতিক। দুই নম্বর হচ্ছে হিট ট্রান্সফার এরিয়ার সমানুপাতিক। ওকে, কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য থিকনেস অফ দ্য লেয়ার, অর্থাৎ থিকনেসের ব্যস্তানুপাতিক। তার মানে বলা হচ্ছে এরিয়ার সমানুপাতিক, টেম্পারেচার ডিফারেন্সের সমানুপাতিক, কিন্তু থিকনেসের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে যে কন্ডিশনটা লিখেছি সেটা তিনটা শর্তকে একসাথে করে, যে রেট অফ হিট কন্ডাকশন প্রপোর্শনাল টু দ্য এরিয়া, রেট অফ কন্ডাকশন টু দ্য ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স, এবং রেট অফ হিট কন্ডাকশন ইজ প্রপোর্শনাল টু দ্য 1/thickness। সো এই তিনটা কন্ডিশনকে একসাথে করে হচ্ছে কি এরিয়া
টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই থিকনেস, এই তিনটার একসাথে সমানুপাতিক। ওকে, সো টেম্পারেচার ডিফারেন্সকে আমরা প্রকাশ করি T1 মাইনাস T2 দিয়ে। এরিয়াটা হচ্ছে এ আর থিকনেসটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি থিকনেস হচ্ছে ডেল এক্স, তাহলে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু উপরে হবে এ, অর্থাৎ এরিয়া এ, টেম্পারেচার ডিফারেন্স T1 মাইনাস T2, রেট অফ হিট কন্ডাকশন, হিট কন্ডাকশন হচ্ছে কিউ, আর রেট যখনই হবে আমরা উপরে ওভার ডট চিহ্ন ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এখানে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের সেখানে ইকুয়াল চিহ্ন লিখতে গেলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয় এবং সেই কনস্ট্যান্টটা হচ্ছে এখানে কে। সো কিউ উপরে ওভার ডট চিহ্ন দিয়ে অ্যাট কন্ডাকশন, অর্থাৎ কিউ ফর হিট, রেট অফ হিট কিউ ওভার ডট কন্ডাকশনের কারণে এখানে COND ইকুয়াল টু এরিয়ার জন্য এ, টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T1 মাইনাস T2, এখানে টেম্পারেচার T1, এখানে টেম্পারেচার T2, তাহলে ডিফারেন্স হচ্ছে T1 মাইনাস T2, এবং যে থিকনেস ডেল টি এবং কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখানে আমাদের মাইনাসটা সামনে দেওয়া হয়েছে, এখানে আমরা T2 মাইনাস T1 বা ডেল টি ব্যবহার করেছি, ডেল এক্স এ মাইনাস, অর্থাৎ এখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, T2 মাইনাস T1 মাইনাসটা সামনে এসেছে, এবং T2 মাইনাস T1 ইকুয়াল টু আমরা ডেল টি ব্যবহার করেছি, অর্থাৎ ডেল টি ইকুয়াল টু T2 মাইনাস T1। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। তাহলে ওভারঅল আমরা এখানে একটা কনস্ট্যান্ট ব্যবহার করেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ইকুয়াল চিহ্ন লিখলাম, একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করি, যেখানে কে ব্যবহার করা হচ্ছে। কে একটা সমানুপাতিক ধ্রুবক যার নাম হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, এই থার্মাল কন্ডাক্টিভিটি মূলত এই দেয়ালটা যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থের যে থার্মাল কন্ডাক্টিভিটি তার মান হচ্ছে কে। তাহলে কে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক যার নাম হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এই থার্মাল কন্ডাক্টিভিটি বলতে কি বোঝায় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। থার্মাল কন্ডাক্টিভিটি ইজ দ্য মেজার অফ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট হিট, অর্থাৎ হিট কন্ডাক্ট করার জন্য যে সামর্থ্য একটা ম্যাটেরিয়াল বা একটা বস্তুর হিট কন্ডাক্ট করার যে অ্যাবিলিটি, তার পরিমাপটাকে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বা কে দিয়ে প্রকাশ করি, অর্থাৎ কে ইজ ডিনোটেড for thermal conductivity, and thermal conductivity is the measurement of the ability of a material to conduct heat. ওকে, আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। যখন x এর মান বলা হচ্ছে যে লিমিট যখন আমরা ব্যবহার করে থাকি, লিমিটের ক্ষেত্রে মূলত এটা হবে ডেল এক্স। হ্যাঁ, যখন ডেল এক্স এর মান 0, আমরা যদি আগেরটা দেখি, এখানে যদি ডেল এক্স টেন্ডস টু 0 হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে, এই যে ইকুয়েশন ডেল এক্স এর মান যদি 0 হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেনশিয়াল ফরম্যাটে এভাবে লিখতে পারি। এখানে আসলে when x প্লাস 0 না, এটা আসলে ডেল এক্স হবে যখন ডেল এক্স, অর্থাৎ ডেল এক্স মানে হলো থিকনেস, থিকনেসটা যখন খুবই কম, ডেল এক্স বা থিকনেসটা যখন টেন্ডস টু 0, 0-এর কাছাকাছি, তখন আমরা এটাকে ডিফারেনশিয়াল ফরম্যাটে এভাবে লিখি, যে আগে ছিল ডেল টি বাই ডেল এক্স, মানে এটা অলমোস্ট 0, মানে খুবই ক্ষুদ্র, তখন আমরা এটাকে ডিফারেনশিয়াল ফরম্যাটে লিখি ডিটি ভাগ ডিএক্স। এবং এই যে ফরম্যাট, যে রেট অফ হিট কন্ডাকশন ইজ ইকুয়াল টু মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স, এটাকে আমরা বলি হিট কন্ডাকশনের ফোরিয়ার্স ল, যেটা হচ্ছে যে ফোরিয়ার যে ইকুয়েশনটা 1822 সালে তার হিট ট্রান্সফার টেক্সটে ব্যবহার করেছিলেন, যে এক্সপ্রেশনটা সেটা হলো এই কিউ ওভার ডট কন্ডাকশন ইকুয়াল টু মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স, এবং এটাকে তার নামানুসারে ফোরিয়ার্স ল অফ হিট কন্ডাকশন বলা হয়ে থাকে, যেখানে আমরা যে ডিটি বাই ডিএক্স ব্যবহার করেছি, ডিটি বাই ডিএক্স মূলত টেম্পারেচার গ্রেডিয়েন্ট, আর আরেকটা হচ্ছে যে কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি এবং এটা হচ্ছে এরিয়া। সো আমরা এক এক করে দেখব। থার্মাল কন্ডাক্টিভিটি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। থার্মাল কন্ডাক্টিভিটি ইজ দ্য মেজার অফ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট হিট, হিট কন্ডাক্ট করার, কোনো একটা পদার্থে হিট কন্ডাক্ট করার সামর্থ্যের পরিমাপটাই হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এবং টেম্পারেচার গ্রেডিয়েন্ট হচ্ছে ডিটি বাই ডিএক্স। এই যে নেগেটিভ সাইন ব্যবহার করা হয়েছে, এই নেগেটিভ সাইনটা ইন দ্য ইকুয়েশন এনশিওরস দ্যাট হিট ট্রান্সফার ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন, এই যে পজিটিভ কোয়ান্টিটি, পজিটিভ এক্স ডিরেকশনে যে হিট ট্রান্সফার হচ্ছে সেটার মান যেন পজিটিভ কোয়ান্টিটি হয়, সেটা এনশিওর করে মূলত এই নেগেটিভ সাইনটা। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিকনেস ডেল এক্স এর মান দেওয়া আছে 1 মিটার, ডেল এক্স বা ডিএক্স যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ডেল এক্স এর মান আমরা থিকনেস
1 মিটার, টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 20 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সো ওই মাইনাস সাইনটাই ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে মাইনাস সাইনটা এনশিওর করছে পজিটিভ কোয়ান্টিটি। সো T2 মাইনাস T1 যেটা হচ্ছে ডেল টি বা ডিটি। সো সেটা একটা ব্যাপার। এরপরে আসতেছে হিট ট্রান্সফার রেট, আমরা জানি বের করা হচ্ছে, এই মানগুলোই ক্যালকুলেশন করা হচ্ছে এখানে। ওকে, সো এই যে আমরা যে ফোরিয়ার্স লটা পড়লাম, কন্ডাকশনের জন্য আমরা পড়বো ফোরিয়ার্স ল, কনভেকশনের জন্য পড়বো নিউটনস ল অফ কুলিং এবং স্টিফেন বোল্টজম্যান ল পড়বো আমরা রেডিয়েশনের জন্য। সো হিট ট্রান্সফারের যে 3টা বেসিক মোড আছে, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, সেগুলোর জন্য যে সূত্রগুলো আমরা দেখব, মূল সূত্রটা হচ্ছে কন্ডাকশনের জন্য ফোরিয়ার্স ল অফ হিট কন্ডাকশন, কনভেকশনের জন্য আমরা পড়বো নিউটনস ল অফ কুলিং এবং রেডিয়েশনের জন্য পড়বো আমরা স্টিফেন বোল্টজম্যান ল। সো এই জিন বাপ্তিস্তে জোসেফ ফোরিয়ার একজন মূলত ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান এবং ফিজিসিস্ট, ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। তার যে থিওরি তিনি ডেভেলপ করেছিলেন হিট কন্ডাকশনের, সেখানে যে সূত্রটা ব্যবহার করেছিলেন যা ফোরিয়ার্স ল অফ কন্ডাকশন নামে, হিট কন্ডাকশন নামে পরিচিত, এই সমীকরণ। আমরা এটা নিয়ে বিস্তারিত আরও পরবর্তী অধ্যায়গুলোতে পড়াশোনা করব। এখানে থার্মাল কন্ডাক্টিভিটি আমরা বলছি, থার্মাল কন্ডাক্টিভিটির মান দেওয়া আছে বিভিন্ন রুম টেম্পারেচারে বা কক্ষ তাপমাত্রায়। ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি 2300 ওয়াট মিটার পার ডিগ্রি সেলসিয়াস, সিলভারের 429, কপারের 401, গোল্ডের 317, অ্যালুমিনিয়ামের 237, আয়রনের 80.2, মার্কারির 8.54, গ্লাসের 0.78, ব্রিকের 0.72, ওয়াটারের 0.607। আমরা এখানে টোটাল স্কেলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে এয়ার এবং ইউরেথিন। ওকে, সো গ্লাস ফাইবারেরও থার্মাল কন্ডাক্টিভিটি খুবই কম। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে দেখাচ্ছি যে কক্ষ তাপমাত্রায় থার্মাল কন্ডাক্টিভিটির যে মানগুলোর রেঞ্জ, সেই রেঞ্জটা এখানে দেখানো হয়েছে। কক্ষ তাপমাত্রায় বিভিন্ন পদার্থের যে থার্মাল কন্ডাক্টিভিটির রেঞ্জ সেটা দেখানো হয়েছে এখানে ধাপে ধাপে। গ্যাস, ইনসুলেটর, লিকুইডগুলো, নন মেটালিক সলিড, মেটাল অ্যালয়, পিওর মেটাল এবং নন মেটালিক ক্রিস্টাল। সো বিভিন্ন পদার্থের থার্মাল কন্ডাক্টিভিটি এখানে একটা রেঞ্জ আকারে দেখানো হচ্ছে। সবচেয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলোর থার্মাল কন্ডাক্টিভিটি সবচেয়ে কম। ওকে, তো এরপরের চিত্রগুলো আমরা দেখছি যে গ্যাসের থার্মাল কন্ডাক্টিভিটি যেমন এয়ার 10⁴ ফ্যাক্টর ফ্রম দোজ অফ পিওর মেটালস, যেমন কপার। এই যে কপার, পিওর মেটালস বা কপার, এই কপারের যে থার্মাল কন্ডাক্টিভিটি এবং এয়ার বা অন্যান্য কার্বন ডাইঅক্সাইড বা হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাসের যে থার্মাল কন্ডাক্টিভিটি ডিফারেন্সটা হিউজ পরিমাণ, সেটা হচ্ছে 10⁴ গুণ। ওকে, সো এখানে সেই লিস্টটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখানো হয়েছে গ্যাস, লিকুইড এবং সলিড। আমরা জানি যে হিট কন্ডাকশন ডিফারেন্ট ফেজেস অফ সাবস্টেন্স যখন সলিড অবস্থায় থাকে তখন কিভাবে হিট কন্ডাকশন হয়ে থাকে সেটা আমাদের এই চিত্রে দেখানো হয়েছে। সেখানে আমরা বলছি ল্যাটিস ভাইব্রেশন এবং ফ্রি ইলেকট্রনগুলোর ফ্লোর মাধ্যমে সেখানে হিট ট্রান্সফার ঘটে থাকে। সেটা দেখানো হচ্ছে যে এই যে ল্যাটিস একটা গঠন আছে, সেই গঠনগুলো একটা প্রত্যেক যখনই এনার্জি অ্যাবজর্ব করে, প্রত্যেকটা ল্যাটিসের যে অ্যাটমগুলো বা মলিকিউলগুলো সেগুলো কাঁপতে থাকে এবং কম্পনের মাধ্যমে সেই এনার্জিটা তার পাশের যে মলিকিউল আছে সেটাতে পাঠিয়ে দেয়। এভাবে মূলত ভাইব্রেশনের মাধ্যমে, ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে সলিডে এনার্জি ট্রান্সফার হয় হিট আকারে, সো হিট কন্ডাক্ট হয়। আর এটা হচ্ছে এই যে মধ্যবর্তী স্থানে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই ফ্রি ইলেকট্রনগুলোর ফ্লোর মাধ্যমে সলিডে হিট কন্ডাক্ট হয়ে থাকে। এর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি লিকুইডের ক্ষেত্রে। লিকুইডের ক্ষেত্রে আমরা জানি যে আন্তঃনবিক আকর্ষণ বল কিছুটা কম এবং তারা কিছুটা ইতস্তত বিকৃতভাবে ছড়াছড়ি করতে পারে, এবং গ্যাসের ক্ষেত্রে আন্তঃনবিক ফাঁকটা অনেক বেশি এবং তারা অনেক বেশি ইতস্তত বিকৃতভাবে ছোটাছুটি করতে পারে। সো এখানে হচ্ছে মলিকুলার কলিশন এবং মলিকুলার ডিভিশনের মাধ্যমে লিকুইডে হিট ট্রান্সফার ঘটে থাকে, হিট কন্ডাকশন হয়ে থাকে। এবং গ্যাসের ক্ষেত্রেও মলিকুলার কলিশন, কারণ যেহেতু ইতস্তত বিকৃতভাবে ছোটাছুটি করছে, সো মলিকিউলটা এখান থেকে এখানে ধাক্কা খাবে, অর্থাৎ প্রত্যেকটা মলিকিউলই কিন্তু কোনো না কোনো মলিকিউলের সাথে কলিশন করবে। সো এই মলিকুলার কলিশন এবং মলিকুলার ডিভিশনের মাধ্যমে গ্যাস এবং লিকুইডে হিট কন্ডাক্ট হয়ে থাকে। এই তিনটা প্রসেস, অর্থাৎ বিভিন্ন সাবস্টেন্স বা বস্তু, আমরা বলছি পদার্থ 3 অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়। সো কঠিন বা সলিড অবস্থায় যখন থাকে, সলিড ফেজে যখন থাকে, তখন
হিট কন্ডাকশনটা হয়ে থাকে মূলত ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে এবং ফ্রি ইলেকট্রনগুলোর ফ্লোর মাধ্যমে। লিকুইড এবং গ্যাস অবস্থায় যখন থাকে তখন হিট কন্ডাকশনটা হয়ে থাকে মলিকুলার কলিশন এবং মলিকুলার ডিফিউশনের মাধ্যমে। এখানে থার্মাল কন্ডাক্টিভিটি সলিড, লিকুইড এবং গ্যাসের ভ্যারিয়েশন দেখানো হয়েছে থার্মাল কন্ডাক্টিভিটির তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে। এরপরে একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদের এমআই পরীক্ষায় আসে, থার্মাল ডিফিউজিভিটি। পরীক্ষায় আমাদের এমআই পরীক্ষায় এসছে রাইট শর্ট নোটস অন থার্মাল ডিফিউজিভিটি। বেসিক্যালি আমাদের থার্মাল ডিফিউজিভিটি নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন আসে, থার্মাল ডিফিউজিভিটি বলতে কি বোঝায়। আমাদের থার্মাল ডিফিউজিভিটি নিয়ে আমাদের যে আর কে রাজপুতের বইয়ের 30 নম্বর পৃষ্ঠাতে নিচের দিকে আছে থার্মাল ডিফিউজিভিটি টার্মসটা। বেসিক্যালি থার্মাল ডিফিউজিভিটিকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা হচ্ছে বেসিক্যালি থার্মাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল ক্যাপাসিটির রেশিও, অর্থাৎ থার্মাল ডিফিউজিভিটি ইজ দ্য রেশিও অফ থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড থার্মাল ক্যাপাসিটি। ওকে, তো থার্মাল ডিফিউজিভিটিকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি এবং আলফা ইজ দ্য রেশিও অফ থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই থার্মাল ক্যাপাসিটি। সো এখানে ওই জিনিসটা লেখা আছে হিট কন্ডাকশন, অর্থাৎ কতখানি কন্ডাক্টিভিটি আছে সেটাকে আমরা প্রকাশ করি কে দিয়ে, এবং রো সি যেটা আছে রো সির গুণফলকে আমরা বলছি থার্মাল ক্যাপাসিটি। কখনো কখনো সিটা লেখা হয় কনস্ট্যান্ট প্রেসারে সি পি আকারে। ওকে, এই আলফাটাই হচ্ছে বেসিক্যালি থার্মাল ডিফিউজিভিটি। সো সিপিটা হচ্ছে স্পেসিফিক হিট, যেটা আমরা জানি যে হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস প্রতি একক ভরে কতখানি হিট ক্যাপাসিটি সেটা, আর সি রো যদি গুণ করা হয় তাহলে সেটা হয়ে যায় হিট ক্যাপাসিটি। রো সিপি হচ্ছে বেসিক্যালি হিট ক্যাপাসিটি, যেটা এখানে লেখা হচ্ছে রো সিপি হলো হিট ক্যাপাসিটি। সো হিট স্টোরেজ বা হিট ক্যাপাসিটি, কী পরিমাণ হিট প্রোডাকশন হচ্ছে, কী পরিমাণ হিট স্টোরেজ হচ্ছে, এই দুটো রেশিও হচ্ছে থার্মাল ডিফিউজিভিটি। বা অনুযায়ী বলতে গেলে থার্মাল ডিফিউজিভিটি ইজ দ্য রেশিও অফ থার্মাল কন্ডাক্টিভিটি টু দ্য থার্মাল ক্যাপাসিটি। ওকে, তো বিভিন্ন পদার্থে থার্মাল ডিফিউজিভিটির মানগুলো দেওয়া হয়েছে এবং যেহেতু আমাদের এমআই পরীক্ষায় এভাবেই আসে যে রাইট শর্ট নোটস অন থার্মাল ডিফিউজিভিটি, এটা অক্টোবর 2010-এ 6 মার্কের একটা প্রশ্ন ছিল শর্ট নোটস আকারে। সো সেখানে আমাদেরকে লিখতে হবে থার্মাল ডিফিউজিভিটি বলতে কী বোঝায়। সো এই জিনিসটা নিয়ে আমাদের 30 নম্বর পৃষ্ঠা আর কে রাজপুতের বইতে পড়তে হবে। 31 পৃষ্ঠার ওপরের দিকে প্রথম যে 4টা লাইন আছে বা 6টা লাইন আছে সেই পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। আর এই আমাদের স্লাইডের এখানে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস, কক্ষ তাপমাত্রায় বিভিন্ন ম্যাটেরিয়ালসে যে থার্মাল ডিফিউজিভিটি মান দেওয়া আছে, যেমন সিলভারের মানটা দেওয়া আছে 149 × 10⁻⁻6। এককটা হচ্ছে থার্মাল ডিফিউজিভিটির একক হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, এসআই একক। আমাদের যে থার্মাল কন্ডাক্টিভিটি কে, সেটার মান হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি কে এবং হিট ক্যাপাসিটির রো সিপি, সেই দুটোর রেশিও দিয়ে আমরা থার্মাল ডিফিউজিভিটিকে প্রকাশ করছি। এবং থার্মাল ডিফিউজিভিটি একক হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, যেটা হচ্ছে যে থার্মাল ডিফিউজিভিটি প্রকাশ করে যে হাউ ফাস্ট হিট ডিফিউজেস থ্রু এ ম্যাটেরিয়াল, কত দ্রুত একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে হিট ডিফিউজ হবে, সেটা রিপ্রেজেন্ট করে থার্মাল ডিফিউজিভিটি, যার একক হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড। এবং কক্ষ তাপমাত্রায় বিভিন্ন বস্তুর থার্মাল ডিফিউজিভিটির মান ভিন্ন ভিন্ন এবং সবচেয়ে কম হচ্ছে কাঠের বা ওক গাছের যে ওক কাঠ আছে, সেই ওক গাছের যে কাঠ সেটার থার্মাল ডিফিউজিভিটির মান কক্ষ তাপমাত্রায় সর্বনিম্ন এবং সেটার মান হচ্ছে 0.13 × 10⁻⁻6। এবং এখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে কক্ষ তাপমাত্রায় সেগুলোর প্রত্যেকটা থার্মাল ডিফিউজিভিটির মান এখানে দেওয়া আছে, প্রত্যেকটা মানই মিটার স্কয়ার পার সেকেন্ডে দেওয়া আছে। এই মানগুলো কিছু মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষার খাতে এই মানগুলো লিখতে হবে, যেহেতু পরীক্ষায় আসে রাইট শর্ট নোটস অন থার্মাল ডিফিউজিভিটি। সো থার্মাল ডিফিউজিভিটি ইজ দ্য রেশিও অফ থার্মাল কন্ডাক্টিভিটি টু দ্য thermal capacity, and the unit of measurement of thermal diffusivity is the meter square per second, and thermal diffusivity represents how fast heat diffuses through a material. Okay, so a material that has a high thermal conductivity or low heat capacity will obviously have a large thermal diffusivity, অর্থাৎ যে সকল ম্যাটেরিয়ালসের থার্মাল কন্ডাক্টিভিটি, যেহেতু আমাদের আলফাটা হচ্ছে উপরে হলো থার্মাল কন্ডাক্টিভিটি আর নিচে হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। সো যদি নিচেরটা থার্মাল ক্যাপাসিটি অনেক কম হয় অথবা কন্ডাক্টিভিটি যদি বেশি হয় তাহলেই কিন্তু আমাদের থার্মাল ডিফিউজিভিটি বেশি পাবো। অর্থাৎ আমরা এখানে যে সিলভারের থার্মাল ডিফিউজিভিটি অনেক বেশি, দ্যাট মিনস এটার হিট ক্যাপাসিটি কম নতুবা হিট কন্ডাক্টিভিটি বেশি, তাই তো। তো যে সকল ম্যাটেরিয়ালের থার্মাল
কন্ডাক্টিভিটি বেশি হবে বা হিট ক্যাপাসিটি কম হবে তাদের থার্মাল ডিফিউজিভিটি বেশি হবে। সো থার্মাল ডিফিউজিভিটি যত বেশি হবে তত দ্রুত একটা মিডিয়ামের মধ্যে হিট প্রোপাগেট হবে বা হিট ডিফিউজড হবে বা হিট যেতে পারবে বা হিট ট্রান্সফার হবে। ওকে, সো থার্মাল ডিফিউজিভিটি বলতে বোঝায় যে কত দ্রুত একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে হিট ডিফিউজ হবে বা হিট প্রোপাগেট হবে। সো হিট ডিফিউজিটির মানটা যত বেশি হবে আমাদের দ্য লার্জার দ্য থার্মাল ডিফিউজিভিটি দ্য ফাস্টার দ্য প্রোপাগেশন অফ হিট ইনটু দ্য মিডিয়াম। সো যদি থার্মাল ডিফিউজিটির মানটা কম হয়, দ্য স্মল ভ্যালু অফ থার্মাল ডিফিউজিটি মানে হচ্ছে ইট ইজ মোস্টলি অ্যাবজর্বড বাই দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ হিট ইজ কন্ডাক্টেড ফার্দার। সো থার্মাল ডিফিউজিভিটি সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস জানলাম এবং পরবর্তীতে আমরা কনভেকশন নিয়ে কথা বলবো। সো কন্ডাকশন কনভেকশন নিয়ে আমরা আলোচনা করব, রেডিয়েশন নিয়ে কিছুটা কথা বলবো এবং এই অধ্যায়ে আমরা যেহেতু বেসিক অধ্যায় সেই জন্য আমরা বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো আজকের লেকচার বা প্রথম লেকচার এ পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে কনভেকশন নিয়ে কথা বলবো। শিক্ষার্থী, আপনার দায়িত্ব হচ্ছে এখন আমাদের আর কে রাজপুতের বইয়ের প্রথম অধ্যায় ভালোভাবে পড়া এবং আমাদের লেকচার ভিডিওটা কয়েকবার দেখা, যাতে আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে পরিপূর্ণ ধারণা আপনার মধ্যে তৈরি হয় এবং এই কথাগুলো যেন আপনার মনের মধ্যে গেঁথে যায়। কারণ আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে যে আলোচনাগুলো হবে সব আলোচনার রেশ কিন্তু এই প্রথম লেকচারগুলোর কথাগুলোই রেশ হিসেবে কাজে লাগবে। সো আপনার কাজ হচ্ছে প্রথম যে 4টা লেকচার আমরা আপনাকে প্রোভাইড করব আমাদের প্রথম কয়েকটা অধ্যায়ের উপরে, সেই অধ্যায়গুলোর কনসেপ্টগুলো যেন আপনার পরিপূর্ণরূপে থাকে। প্রয়োজনে একাধিক বই আপনি ফলো করতে পারেন। আর রাজপুতের পাশাপাশি ইউনিসেস চ্যাঞ্জেলের হিট অ্যান্ড মাস ট্রান্সফার অথবা হলম্যান এবং ভট্টাচার্যের যে হিট ট্রান্সফার বই আছে সেটাও আপনি ফলো করতে পারেন। একই সাথে ইনক্রোপেরার যে হিট অ্যান্ড মাস ট্রান্সফার বইটা আছে সেটাও কিছুটা পড়তেই পারেন প্রথম অধ্যায়গুলো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী লেকচার আসার আগ পর্যন্ত প্রচুর পরিমাণ পড়াশোনা করুন। হিট অ্যান্ড মাস ট্রান্সফারে ভালো মার্কস পাওয়া কঠিন কিছু হবে না যদি আপনি নিয়মিত পড়াশোনা করেন। এপ্রিল মাস পর্যন্ত ভালো থাকবেন।